প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান পান ফুটা নিউজ এন্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে রয়েছেন জনাব মাহফুজুল্লাহ ও জনাব মঞ্জুরুল ইসলাম। আমি আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণ ফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে আমরা গত রাতে বাংলা ভিশনের যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলি সহ দুই একটি টেলিভিশনের সংবাদ শিরোনামগুলি দেখে নিই। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ চলতে দেওয়া হবে না, ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই দুই দানবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বেআইনি এবং গণবিরোধী, প্রত্যাহারের দাবি বিএনপির। খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন, আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি না থাকায় ক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। দেশের বিভিন্ন জায়গায় বন্যার পানি কমলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন, নিঃস্ব উপকূলীয় এলাকার মানুষ। পাথুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু, বন্যার ভাঙন রোধে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন 30% বেশি বাড়ানো যাবে না, প্রজ্ঞাপন জারি। জামায়াতের সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা সাখাওয়াত সহ 8 জনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। ইন্টারনেট সেবাদাতা 204 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বিটিআরসি। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম এবং শিরোনামে যেটি বাংলা ভিশনে ছিল সেটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর যে দুই দানবের বিরুদ্ধে যে তার যে মন্তব্য ছিল সেটি নিয়ে ছিল শিরোনাম। এবং সেই শিরোনামে তিনি বলেছেন বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চলতে দেওয়া হবে না এবং এই দুই দানবের ভিতরে সবাইকে সতর্ক থাকার তিনি আহ্বান জানিয়েছেন। দুই দানব বলতে আমরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এটাকেই বুঝিয়েছেন তিনি। আমি মঞ্জু ভাই আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে আসলে এই দুই দানবের বিরুদ্ধে আসলে যুদ্ধ আসলে শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট এটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থান এবং এর যে প্রতিরোধ করার যে মানুষের মধ্যে মানসিকতা সেটা কিন্তু ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। সকল শ্রেণী পেশার মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখতে পেয়েছি এটা ভিন্ন ভিন্ন কায়দায় তারা করছে। কিন্তু এই দুই দানবকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে তো দেশের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য দরকার আছে কিনা, দেশের মধ্যে একটা অসহিংস যে পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ যেটি বলা হয় যে সীমিত হয়ে গেছে কিনা, আপনার বিশ্লেষণ আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই মানে এক ধরনের আপনার ভূমিকা যেটি বললেন যে বিশ্বব্যাপী এক ধরনের সন্ত্রাস বিরোধী সংগ্রাম কিন্তু চলছিল। এর ধারাবাহিকতা বলবো অথবা প্যারালালি বলতে পারি বাংলাদেশও শুরু হয়েছে। আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক বিভেদ, বিভাজন, সহিংসতা চলছিল। আমি যদি ধরি যে অন্তত 16টা বাদ দিলে এর আগের 2-3 বছরে পরস্পর বিরোধী কেবলমাত্র বাকযুদ্ধ না, এটা একেবারে মল্লযুদ্ধ পরিণত হয়েছিল। কিন্তু আশার বিষয় হচ্ছে যখন এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ এক ধরনের ব্লগার হত্যাকাণ্ড থেকে শুরু করে যখন তারা বিশেষ করে হলি আর্টিজানের ঘটনার পর আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা মনে করে যে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনি যেমন করে বললেন যে আমরা রাজনৈতিক ঐক্য হওয়া দরকার কিনা, অবশ্যই এটা আমাদের কাছে তো এক ধরনের কাঙ্ক্ষিত জিনিস। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা যেভাবে মনে করি যে একটি টেবিলে বসে একসময় আমাদের শ্রদ্ধেয় প্রয়াত সাংবাদিক ফয়েজ ভাই, আমরা ঐক্য বলতেই কিন্তু আমরা আমাদের মনের মধ্যে বাসনা থাকে দুই নেত্রীকে একসাথে বসে একটি ঐক্যের ঘোষণা আমরা পাবো কিনা, যেটি হয়েছিল একসময় স্বৈর শাসন বিরোধী আন্দোলনে। এইরকম একটি বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই। কিন্তু তাই বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কর্মসূচির ঐক্য নয় এইটা আমি মোটেই বলবো না। আমি মনে করি জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন সরকারি দল, সরকারি জোট ঐক্যবদ্ধ, তারা কাজ করছে। সরকারের বাইরে যারা, সংসদের বাইরে যারা, তারাও কিন্তু সোচ্চার, তাদের সমর্থকরা সোচ্চার, তাদের কর্মীরা সোচ্চার এবং সার্বিকভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। অনেক সময় নেতারা আন্দোলন শুরু করে, কর্মীরা এবং সমর্থকরা যোগ দেয়। আমি মনে করি এই জায়গাটা কিন্তু দুই জায়গা থেকে প্যারালালে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার জিরো টলারেন্সের কথা বলেছেন, আজকেও তিনি 15বার উচ্চারণ করলেন। তার সরকার কাজ করছে, কিন্তু কোন দেশে পৃথিবীর কোথাও কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসকে উৎপাদন করতে পারেনি। তার প্রমাণ হচ্ছে পাশ্চাত্য দেশ, তার প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জনগণ যখন সোচ্চার হয় সেই ক্ষেত্রে কিছুটা স্থিমিত হয়। বাংলাদেশে আমরা জানি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। তাদের যদিও ফিজিক্যালি তারা সক্রিয়, তাদের প্রশিক্ষণ নিয়ে আমাদের
সন্দেহ আছে, সে জায়গায় তারা কাজ করার পাশাপাশি বাংলাদেশের মানুষ যে সক্রিয় তার প্রমাণ ভুরি ভুরি নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব। দুটি কথা খালি এখানে বলতে চাই, একটি হচ্ছে সর্বশেষ বাংলাদেশের মানুষের ভেতরে কতটা গ্রথিত হয়েছে যে যারা সন্ত্রাসী জঙ্গি বলে যাদেরকে মানে পাওয়া গেছে, নিহত হয়েছে, তাদের লাশ তাদের পরিবার পর্যন্ত নিতে রাজি হয়নি, তাদের জানাজাতে আমরা একজন ছাড়া কাউকে আমরা দাঁড়াতে দেখিনি। তার মানে হচ্ছে এই জঙ্গিবাদ ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে ঘৃণাটা এই পর্যায়ে গেছে। যেটাকে আপনি বলেন লাশ গ্রহণ করেনি বা জানা যায় অংশগ্রহণ করেনি মানুষ, সেই জায়গাটাকে আমরা বলতে পারি যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি বা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। লাশ যদি গ্রহণ করা হয় বা সেই জানাজা যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সেখানে তারা হয়তো বা কোনো না কোনো ভাবে সরকারের দৃষ্টিতে আসতে পারে, আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিতে আসতে পারে। সেই ভয়ের কারণে কি হতে পারে, এইটা আপনি একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমি মনে করি না। তার কারণ এই প্রথমবারের মতো আমি দেখলাম যে আমাদের অনেকগুলো টেলিভিশনে যারা সন্ত্রাসের দায়ে অভিযুক্ত অথবা নিহত হয়েছে তার বাবা ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে। এটা তো জনগণের কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। ধরেন উনি পালিয়ে যেতে পারতেন, অস্বীকার করতে পারতেন, কিন্তু এইটার মধ্য দিয়ে আমি এটাই প্রমাণ হয় ভয়ের জন্য না, আন্তরিকভাবে তার বিশ্বাস থেকে সে মনে করে যে এই জঙ্গিবাদ কোন ধর্ম প্রচারের জন্য বা ধর্ম প্রতিষ্ঠার পথ না। তার সন্তান হয়তো নানান কারণে গিয়েছে, কিন্তু সে এই জিনিসটা ওন করে না। ফলে এইটা এক ধরনের ব্যাখ্যা হতে পারে আপনি যেটা বলছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ সেই ব্যাখ্যা মনে করে না। তারা মনে করে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ জঙ্গিবাদ উগ্রতা পথ ধরে ইসলাম ধর্মের প্রসার এবং প্রচারে বিশ্বাস করে না। জি নিশ্চয়ই, আমি আলোচনা করছিলাম, আমরা দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থ গ্রহণ করছিলেন এবং বন্যার্থীদের সাহায্যার্থে আমরা স্পষ্ট দেখেছি যে নানা শ্রেণী পেশা, আমরা ব্যাংক দেখেছি, বায়রা দেখেছি, নানা অর্গানাইজেশন সেখানে অর্থ যোগান দিয়েছে। এই যে একটা ডাকে আহ্বান সাড়া দেওয়া, এটি কিন্তু বাংলাদেশের একটা প্রতিনিধি আমরা দেখতে পাই। সে আহ্বানে সাড়া দেওয়ার মধ্যে দিয়ে আমি একটা রাজনৈতিক ঐক্যের কথা বলেছিলাম, যেটি আমাদের সম্মানিত আলোচক মঞ্জুবা যেটি বললেন যে বর্তমান বাস্তবতায় সেটি কিন্তু পরিলক্ষিত হয় না যে একটা ঐক্য হবে বা ঐক্য হওয়া দরকার বা এর বিষয়ে কোনো গুরুত্ব রয়েছে। আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে? আপনি শুরুতে যেটা বললেন যে আপনি প্রধানমন্ত্রীর তহবিলের দান দিয়েছে, এটা খুব স্বাভাবিক ঘটনা, বাংলাদেশে সবসময় হয়ে এসছে। ক্ষমতায় থাকলে অনুরোধ করলে এগুলো হয়, এর আগেও দেখেছি। কাজে এটা খুব একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় না আমার কাছে। আর যাদের অর্থ আছে তারাই অর্থ দিতে পারে, যাদের অর্থ নাই তারা কোত্থেকে দেবে। এবং বললে হয়তো কথাটা খুব অপ্রীতিকর শোনাবে, আমাদের সমাজে তারাই অর্থ ছিটাতে পারে এদিক সেদিক যাদের অর্থ আয়ের পথটা খুব পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয় অধিকাংশের। তো সেই আলোচনায় গিয়ে আমি আর শত্রুতা বাড়াতে চাই না, আমি আপনার ওই প্রশ্নটাতে আসি। এখানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে মোকাবেলা করতে বলেছেন। এইটা মঞ্জু একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শুধু প্রশাসনিকভাবে এটাকে মোকাবেলা করা সম্ভব না। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে গত কিছুদিন ধরে আমরা এটা আলোচনা করছি, বিভিন্ন টেলিভিশন টক শোতে, সেমিনারে, বিভিন্ন জায়গায় এটা আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয়টি আলোচনা হচ্ছে না সেটা হচ্ছে যে এর কারণটা কি, কেন এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে, কি কারণে হচ্ছে। এইটি যদি আপনি না দেখার চেষ্টা করেন, আপনার অসুখ হয়েছে, আপনি ওষুধ দিলেন, আবার অসুখ হলো, আবার ওষুধ দিলেন, কিন্তু অসুখটা কেন হচ্ছে সেই কারণটা জানা প্রয়োজন। কিন্তু আমরা সেই কারণটা দেখার চেষ্টা করছি না। না চেষ্টা করবার ফলে আপনি একে মোকাবেলা করবেন কি করে, লড়াই করবেন কি করে। কিছুটা দূর পর্যন্ত হয়তো আপনাকে এর সঙ্গে বাস করতে হবে, কিন্তু এর সঙ্গে বাস করবার মানে এই নয় যে একে আমি মোকাবেলা করব না। আমাকে মোকাবেলা করতে হলে কারণটা জানতে হবে। আমি সেদিনও বলেছিলাম যে কিছুদিন আগে পোপ খুব একটা মজার মন্তব্য করেছেন, খ্রিস্টানদের যে ধর্মগুরু, তিনি তিনটে কথা বলেছেন। একটা বলছেন তিনি মুসলমানদেরকে সন্ত্রাসবাদী মনে করেন না, এক। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন যে যেহেতু পৃথিবীতে আজকে সামাজিক ন্যায় বিচার নাই বা সামাজিক বিচার নাই, ন্যায় বিচার নাই, এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনার অর্থ যে দেবতা, অর্থ দেবতার পূজা করে বলেই এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিকে তরুণরা এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে আপনার বিশ্বায়নের ফলে এক ধরনের লক্ষ্যহীনতা, এক ধরনের হতাশা, এগুলো তৈরি হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে দেখা খুব প্রয়োজন যে আমাদের তরুণরা আসলে কেন ওই পথে যাচ্ছে। যদি তরুণরাই তো যাচ্ছে আসলে, এবং সেই সঙ্গে ধরেন আপনার যাদের বয়স
40-45 তারা হয়তো তরুণদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারা তরুণদেরকে বিভিন্ন রকম ভাবে এই পথে নিয়ে আসছে। কেন তারা এই পথে আসছেন সেই কারণটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছিলাম। সেটা যদি আমরা না দেখতে পারি বা সেই কারণটা যদি আমরা খুঁজে বের না করি, তাহলে কিন্তু এই প্রবণতা চলতে থাকবে। এবং আপনি যে প্রতিদিনের কাগজ দেখেন, এই যে আজকের একটা কাগজে আছে বিশ্ববিদ্যালয়ের 25 শিক্ষক নজরদারিতে, তার মানে এগুলো দিন দিন বাড়তেই থাকবে এইটা। তবে আবার এই ফেনোমেনাটা আমার কাছে যেটা মনে হয় যে অতীতে যেটা দেখেছি, এই ফেনোমেনা আমার ধারণা 5 থেকে 10 বছরের মধ্যে এই ফেনোমেনা আবার একটা জায়গায় গিয়ে, কিন্তু এটার জন্য কি কোনো রাজনৈতিক ঐক্যের দরকার আছে যেটি আপনি বলছিলেন? রাজনৈতিক ঐক্যের দরকার তো নিঃসন্দেহে আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নে না, অন্যান্য প্রশ্নেও আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো রকমের কোনো একতা হবে না, কোনোদিনই হবে না। না, হবে না। কারণ দুটি পরস্পরের প্রতিদ্বন্দ্বী শক্তি একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। অনেকে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় কথা বলে, তখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় অভিন্ন শত্রু ছিল দুই দলেরই এরশাদ, যে কারণে এই দুই দল একত্র হতে পেরেছেন। ভবিষ্যতে কখনো এটা হবে না যদি কোনো সময় অভিন্ন শত্রু তৈরি না হয়। অভিন্ন শত্রু তৈরি হলে হতে পারে, আদারওয়াইজ এটা হবে না। যেমন 1971 সালে বা সেই সময় কি তার পূর্ব পরিস্থিতিতে একটা ছিল যে যারা উর্দুতে কথা বলে আমরা তাদেরকে বলতাম মাওরা, এবং যারা উর্দুতে কথা বলে তারাই হলো বাঙালিদের শত্রু। তখন একটা এই ধরনের কমন অবস্থা আগামী কয়েক বছর তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। যদি তৈরি হয় তাহলে হয়তো এই দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে একতা। কিন্তু এখন যে বাস্তবতা আছে, এই বাস্তবতাতে আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির আপনার কোনো রকমের কোনো রাজনৈতিক একতা বা সমঝোতা হবে না কোনো প্রশ্নেই। সেই সমঝোতা যদি না হয় তাহলে আমরা সংকটে পতিত হব, পরিষ্কার, এত কোনো ইয়ে নাই। তবে সেই সংকটের ব্যাপারে আবার আরেকটা বিষয় আছে। বাংলাদেশের মানুষ কিন্তু সাংঘাতিক রকম ভাবে, আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষ সাংঘাতিক রকম ভাবে সংকট সচেতন, এবং অতীতে যতবার সংকট হয়েছে, যত রকমের সংকট হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই সব সংকটকে মোকাবেলা করেছে। সেই সংকটের থেকে উত্তরণের জন্য তারা নিজের একটা মেকানিজম দাঁড় করিয়েছে। কিন্তু উপরে যারা আছে না, যারা কেন হবে না, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো, প্রধান কারণ হচ্ছে যে পরস্পরের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। একটা চেয়ারের জন্য যখন দুজন প্রতিদ্বন্দ্বী হয় তখন আপনার এটা আপোষ হতে পারে না। এটা খুব পরিষ্কার। আমি মানে এটা হয়তো অনেকে শুনলে বলবে যে আমি খুব কথাটা খুব তিক্ত কথা। পৃথিবীতে আজকে যে আমেরিকা ইলেকশন হচ্ছে সেখানে তো একটা চেয়ারের জন্য প্রধান দুটি দল ফাইট করছে, পৃথিবীর সব দেশে। সেখানে কি সেখানে তো এই ধরনের কোন যেটি বলছেন ইউনিটি হয়েছে, আপনার সেই ইউনিটি কিন্তু কি সেখানে কি হয়েছে? আপনি আমেরিকার দিকে তাকান, মঞ্জু খুব ভালো করে জানেন, মঞ্জু তো আমেরিকাতে থাকে। আমেরিকাতে সিস্টেম যেটা আপনার ডিফেন্স, ইন্টেলিজেন্স, ওরা যেভাবে রান করে সেইভাবে। কথা বাইরে প্রচুর গালিগালাজ হয়, কিন্তু আমাদের এখনো তো ওই ইনস্টিটিউশনগুলি ওই জায়গায় যায় নাই। বাংলাদেশে ওই ইনস্টিটিউশনগুলি ওই জায়গায় যেত, তাহলে আবার দেখতেন এখানে আচরণটা অন্যরকমের হতো। আমাদের রাষ্ট্র নির্মাণের বা জাতি গঠনের যেই পর্যায়ে আমরা আছি, আমাদেরকে আরো কিছু দূর যেতে হবে, তারপরে এটা হবে, এর আগে হবে না। আমি শুনছিলাম, যদি মাহফুজুল্লাহ ভাই বললেন ঐক্য হবে না, কিন্তু তবু আমরা মনে করি যে ঐক্য হোক, জনগণের মধ্যে সংখ্যা এবং যে আশঙ্কা রয়েছে সেগুলি দূর হোক। কিন্তু একটা জায়গায় তো আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে সেই টেলিফোনে তিনি কল করেছিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রীকে, এবং তিনি তার অপেক্ষা করেছেন, এবং তার পরিবর্তে তার ছেলে যখন মারা যায় তখন তার নিজের বাসায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো এই সকল বিবেচনা করে এই যে মানুষের মধ্যে সংখ্যা যেটি বলা হয়, এটি দূর করার জন্য কি আরো একবার কি অন্তত পক্ষে উভয় দলের মধ্যে একটা ঐক্য বা প্রধানমন্ত্রী একটা হাত বাড়িয়ে দেওয়া বা সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া, এই সুযোগ তৈরি করার কোনো পরিস্থিতি হবে কিনা বাংলাদেশে? এই প্রত্যাশা আপনার মতো অনেকেই করে এবং আমরাও করতে পারি, কিন্তু মাহফুজুল্লাহ ভাই দীর্ঘ রাজনৈতিক পর্যবেক্ষকের অভিজ্ঞতা থেকে বলেছেন, গণমাধ্যম কর্মী হিসাবে বলেছেন, আমিও ওনার সাথে এই জায়গায় একমত। আমি যেটা মনে করি এই ঐক্যটা কর্মসূচির ঐক্য হতে পারে। আমরা যে ঐক্য বলতে ওই যে বললাম যে এক টেবিলে বা একই কনফারেন্স রুমে বসে পাশাপাশি তারা একটি কর্মসূচি দেবে, এই বাস্তবতা ভবিষ্যতে হতে পারে, যেটা মাহফুজুল্লাহ ওনার সাথে এই জায়গায় আমি পুরোপুরি একমত। যদি তাদের কমন শত্রু তৈরি হয় ভবিষ্যতে কোনো দিন, সেটা দেশি বা বিদেশি যে কোনো কিছু হতে পারে। বেশি দূরে না, উনি তো বললেন 90-এর কথা, আমি তো 1/11-এর সময় দেখেছি তাদের মধ্যে এক ধরনের আদর্শিক ঐক্য হয়েছে, কর্মসূচির ঐক্য হয়েছে, সেরকম ঐক্য হতে পারে ওরকম পরিস্থিতি হলে। কিন্তু তাছাড়া এখনকার পরিস্থিতি যদি আপনি কথা বলেন, আমি ওই যে একটি সুন্দর নির্বাচনের জন্য সকলে ঐক্যবদ্ধ হবে, অনেকের এরকম উচ্চাকাঙ্ক্ষা, আমি মনে করি এর কোনো সম্ভাবনা নেই।
যে ঐক্যটা এখন জরুরি, যে আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখতে হলে যার যার অবস্থান থেকে এই কর্মসূচিতে থাকতে হবে। মাজুলার আরেকটা কথার সাথে আমি একমত, যে এই যেই ঘটনাগুলো ঘটেছে, যারা জঙ্গিবাদের সাথে জড়িত প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি, তারা কেন নিয়োজিত, এই উৎসটা কিন্তু আমাদের জানা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই জন্য কাজ করা দরকার, সরকারের কাজ করা দরকার, আমরা যারা গণমাধ্যম কর্মী তাদেরও যদি পারি সহযোগিতা করে। তার কারণটা কি জানেন, ওই যে পোপের যিনি বললেন 3টি মন্তব্য, শেষ মন্তব্যটি কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থের পূজা কিন্তু একটি বড় কারণ। কারণ আমরা লক্ষ্য করি হলি আর্টিজানের ঘটনা যদি দেখি, তারা কিন্তু সারা রাত ছিল, কখনো তারা নামাজ পড়েছে এই কাহিনী কিন্তু আমাদের কাছে আসে নাই। তারা বরং সেহরি খাইয়েছে যাদেরকে হত্যা করেছে, এবং তারা নানান কিছু করে আধুনিকতার বরং টরং ধরে স্বর্গে চলে যাবে, সেখানে কি পাবে সেই কারণে হত্যা করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, সেটা আমরা জানি যে দেশের বাইরের একটি শক্তি অর্থ দিয়েছিল, ফলে অর্থ একটি বড় ব্যাপার। এই অর্থ কে দেয়? আমাদের এখানে 2-3টি জিনিস কিন্তু আমাদের সামনে আসছে। একটি হচ্ছে সত্যিকার অর্থে যে ইসলাম ধর্মকে প্রয়োগের জন্য কিনা, এরকম একটি তথ্য বলা হয়। একটি তথ্য বলা হয় বাংলাদেশের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য একটি পক্ষ। আরেকটি তথ্য আমাদের পলিটিক্যালি বলা হয় যে এর মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষ, এ পর্যন্ত যে কজন জঙ্গি সন্ত্রাসী ধরা হয়েছে এদের সাথে জামাত শিবিরের এক ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়। কিন্তু আমরা মাঝামাঝি থাকতে চাই না, আমরা প্রকৃত সত্যটি জানতে চাই যে এই অর্থ কারা দিচ্ছে। এটাকে রাজনৈতিক শক্তি দিচ্ছে, দেশের অভ্যন্তরীণ শক্তি দিচ্ছে, না দেশের বাইরের কেউ দিচ্ছে? তাহলে যেটা হবে, আমাদের এই সংশোধনের জন্য, পরিষ্কার করার জন্য, নির্মূল করার জন্য পথটি সহজ হবে। আর আমি শেষ কথা এখানে বলবো, মাহফুজুল্লাহ ভাইয়ের কাছে এই জায়গায় আমি বিনীতভাবে একমত হয়েই বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু সকল ক্রাইসিসে, দেখেন হলি আর্টিজানের মতো ঘটনা বাংলাদেশের মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের জন্য অভূতপূর্ব ঘটনা আমরা কিন্তু মোকাবেলা করেছি। তারপর আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু এই পুলিশ বাহিনী কিন্তু কল্যাণপুরে যেই ঘটনার উৎপাদন করলো, এখন পর্যন্ত পাশ্চাত্য পশ্চিম বিশ্ব কিন্তু প্রতিদিনের খবর আমরা পাই, সেখানে এই ধরনের জিনিস কিছু ঘটাবার আগে উৎপাদন করবার খবর কিন্তু আমাদের কাছে খুব একটা নাই। সব জায়গায় কিন্তু আমরা দেখি ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে নিউজ হয়। এই জায়গায় হলি আর্টিজানও আমরা অন্তত কয়েকজনকে জীবিত উদ্ধার করতে দেখলাম। তারপরে আরেকটি ঘটনা, অপারেশন করতে যাবে এরকম জায়গায় আমরা 9 জনের দেখলাম। শোলাকিয়ার ঘটনার ব্যাপারে লক্ষ লক্ষ মানুষকে বাঁচানো গেল। এইটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা দেয়। কোনটা? আমি মনে করি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটা করছে তাদের সাধুবাদ দেই, কিন্তু এর পেছনে ওই যে আপনি যে কথাটি বললেন যে জনগণের যে সচেতনতা, তাদের যে স্বতঃস্ফূর্ত ঐক্য, সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি নাই। সাধারণ মানুষ যখন জানে যে আমার রাষ্ট্র, আমার সমাজকে বাঁচাতে হবে, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। নেতার নেতৃত্বের অপেক্ষায় কিন্তু নির্দেশের, তখন তারা আওয়ামী লীগ বিএনপি বুঝে না, তখন তারা নিজেরা ঐক্যবদ্ধ। আমরা দেখেছি এর আগে রাজনৈতিক সহিংসতার সময় কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছে। যে অর্থের যোগানের কথা বলছিলেন, আমরা যদি এটা রাজনৈতিক ভাষা আপনি হয়তো বলবেন, এটি আমি একটু জানি আপনার কাছ থেকে, যে আজকে আমরা কামরুল সাহেব যিনি মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি বলছেন 71-এর ঘাতক দালালদের পরিবার ও তাদের সন্তানরা তাদের অর্থ সম্পদ যোগানদের পিছনে ব্যয় করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন 71 সালে ঘাতক দালালদের সন্তান ও পরিবার পরিজন যারা এই দেশের বাইরে অবস্থান করছেন কিংবা বাংলাদেশের কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে অবস্থান করছেন, তারা জঙ্গিবাদের পিছনে অর্থ ব্যয় করছেন। এই যে অর্থের উৎস কথা যদিও বলছে বিদেশি অর্থ, আমাদের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অনেক রকমের মন্তব্য করেন, এগুলো আসলে আলোচনার বাইরে, এগুলো নিয়ে আলোচনা করতে আমার ইচ্ছা হয় না, আমার রুচিতে বাদে। কিন্তু কথা যেটা, সেটা হলো যে অর্থের ব্যাপারে তো কাগজে দেখলাম, আমি তো বলতে পারবো না, কাগজে খবর বেরিয়েছে টাকা দিয়েছে পাকিস্তান ও অস্ত্র দিয়েছে ভারত। কিরকম ভাবে অস্ত্র দিয়েছে ভারত, মানে ভারতের ওই জায়গা থেকে অস্ত্রগুলো কেনা হয়েছে, পাকিস্তানি লোক টাকা দিয়েছে। তো তাহলে এটা এখন যারা তদন্ত সংস্থা আছে তাদের দায়িত্ব হচ্ছে এটা খুঁজে বের করা, কেমন করে টাকাটা এসছে দেশের মধ্যে, কোন চ্যানেলে এসছে, অস্ত্রটা কোন চ্যানেলে এসছে। এটা তো ওই শুধু আপনি বড় গলাবাজি করে আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। একটা কথা আমি খুব পরিষ্কারভাবে এখানে বলতে চাই, এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশে আজকে। তারা যদি মানুষকে বোকা ভেবে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি ইউ উইল গেট অ্যান আনসার, ইউ উইল গেট এ পারসেপশন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দি পলিটিক্যাল পার্টিস। এগুলি এইসব কথাবার্তা কেউ লোকে বিশ্বাস করে না, কারণ আপনি পত্র পত্রিকায়, তারপরে চ্যানেলে, তারপরে কত রকমের খবর দিচ্ছেন। আপনি কি মনে করেন যে আপনার দর্শক শুধু বাংলা ভিশন নিয়ে ব্যস্ত থাকে? বাংলা ভিশন নিয়ে ব্যস্ত থাকে না। আপনার দর্শক শুধু ইত্তেফাক আর জনগণটা নিয়ে ব্যস্ত থাকে পাঠক? না, সে সব কিছু পড়ে। আর এই যে নেটে আমি বহু লোককে জানি বাংলাদেশেও যারা রাত 12টার পরে, 12টা থেকে 1টার মধ্যে অধিকাংশ পত্রিকা তারা একবার পড়ে ফেলে, পরের দিন সকালে ওইটার ভিত্তিতে একটা কাগজকে সে কেনে,
যেটা সে তার মনে হয় যে এই কাগজটাতে একটা গুরুত্বপূর্ণ খবর সে পেয়েছে। আর চ্যানেল তো আর কি বলবো, চ্যানেল সারাদিনে যতগুলো খবর প্রচার হয়, এটা তো সাধারণ যে কোনো কমন সেন্স ওয়ালা লোকের পক্ষে এটা ডিডিউস করা খুব মানে সহজ। এবং আপনি গ্রামে, আমি জানি না আপনি জান কিনা, আমার কিছু কিছু জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, গ্রামে আমরা কি বলি, কি আলোচনা করি, প্রত্যেকটা জিনিস মানুষ মাথায় রাখে এবং খোঁচা পর্যন্ত দেয়। স্যার ওই কথা কেন বলছেন, ওই কথা কেন বলেন নাই, ওইটা কেন বলছেন। তো এগুলো আপনি যে অর্থদাতা এবং অস্ত্রদাতাদের কথা বললেন, সেক্ষেত্রে পত্রিকার মারফত দিয়ে যেটি যে আমরা জেনেছি, পুলিশের কাছ থেকে জেনেছি যে পুলিশই বলেছে এই কথা যে অর্থ এসছে পাকিস্তান থেকে, অস্ত্র তো বলাই হয়েছে বিহার থেকে এসছে, মানে ওখান থেকে কেনা হয়েছে। তবে আমরা তো সবসময় এই দুই দেশ নিয়ে কিন্তু আলোচনায় থাকি এবং সেই দুই দেশকে সেটা বললে পারতেন কামরুল সাহেব, এটা বলে তো কোনো লাভ নাই। তিনি অবশ্য বলছেন যে এই যে পরিবারগুলো এগুলির সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু অর্থ যোগান দিচ্ছেন। তারপরে আরেকটা বিষয়, যদিও আমরা একটু ব্রেকে যাবো, তারপরে আছি যে বিএনপির যে কমিটি হয়েছে, যদিও এটা বিএনপির ব্যাখ্যা দেওয়ার বিষয়, তবে আপনার সাথে আমরা আলোচনা করি, সেটি হচ্ছে যে যুদ্ধ অপরাধীর দায়ে যারা দণ্ডিত বা যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের দুজনের সন্তানকে এখানে কমিটিতে রাখা হয়েছে। এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তুমুল ঝড় তুলছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে তিরস্কৃত বক্তব্য দিতে দেখেছি, সরকারের নানা মন্ত্রীরা বলছেন। আপনি কিভাবে দেখেন বিষয়টা? শুনেন, বিএনপি তার দল, তার কাঠামো, তার কমিটি কিভাবে করেছে, এটা নিয়ে আওয়ামী লীগের আলোচনা করা উচিত না। এটা নিয়ে সাংবাদিকরা, অন্য বিশ্লেষকরা আলোচনা করতে পারেন। এই আলোচনাটা আওয়ামী লীগের পোষায় না। আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো তাদের নিজের ঘর সম্পর্কে আলোচনা করেন, তাহলে তারা অনেক শান্তিতে থাকতে পারবেন। আজকেও ঘটনা আছে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে আহত হয়েছে। দুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিহত। তাদের নিজেদের ঘটনা। বাইরে যারা আছে সাংবাদিক, বিশ্লেষক, তারা আলোচনা করতে পারেন, কারণ যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সেই দলের কমিটি কেমন হয়েছে, কিভাবে চলবে, দল ডাইনামিক হবে কিনা, এগুলো বাইরের বিশ্লেষকদের বা সাংবাদিকদের আলোচনার বিষয়। এটা আওয়ামী লীগের আলোচনার বিষয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আমাদের প্রধানমন্ত্রী কালকে যে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে, এইটা আমি আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে চিনি বা জানি, আমার যেটা মানে উপলব্ধি আর কি, যে তিনি রাজনৈতিক তরঙ্গ সৃষ্টির কৌশলটা খুব ভালোভাবে আয়ত্ত করেছেন এবং উনি ওনার বক্তব্য দিয়ে, কার্যক্রম দিয়ে রাজনৈতিক তরঙ্গ তৈরি করবার ব্যাপারে দেশের মধ্যে, এই ব্যাপারে উনি সিদ্ধহস্ত। উনি তার প্রতিপক্ষদের চেয়ে অনেক বেশি সিদ্ধহস্ত রাজনৈতিক তরঙ্গ তৈরি করবার ব্যাপারে। এবার আসি আপনার প্রশ্নের ব্যাপারে। বাবা চোর, বাবার চোরের ছেলে ভালো মানুষ হতে পারে না? হতে পারে। এইটা যাদের সম্পর্কে অভিযোগ উঠেছে, তাদের পিতারা অপরাধী ছিলেন। তারা কি অপরাধীর সঙ্গে সম্পর্কিত? তারা অপরাধের সঙ্গে সম্পর্কিত না। এবং সম্ভবত আমার যা হিসাব, 1971 সালে এদের একজনের বোধহয় জন্ম হয়নি, আর আরেকজনের জন্ম হয়ে থাকলে হয়তো 1 বছর বা 2 বছর বয়স। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে একই ঘটনা ঘটেছিল। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ খুব বেশি দিন সেটাকে সহ্য করতে পারে নাই। তখন জাপানি যারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং জাপানি যাদেরকে বিয়ে করেছিল মার্কিনীরা, তাদের সবাইকে নিয়ে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, সন্দেহ করে যে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওই যে পার্ল হারবারের ঘটনার ওইটাকে কেন্দ্র করে। এবং এইটা শেষ হয়ে যাওয়ার পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ম্যাককার্থিজম আসলো। ম্যাককার্থিজম এসে কি করলো? এই কমিউনিস্ট মতবাদে বিশ্বাস করে তাকে, তার অনুসারীদেরকে, তার বন্ধু বান্ধব সবাইকে মানে বললো যে ঠেকাও, হটাও। তো এই ধরনের যে প্রবণতা, এই প্রবণতা সঠিক না। আর যদি নাম বলতে হয়, নাম বলাটা এখানে শোভন হবে না। এই রাজাকারের ছেলে আওয়ামী লীগ করে না? করে তো। তো রাজাকারের ছেলে আওয়ামী লীগ করতে হলে যুদ্ধাপরাধীর ছেলে বিএনপির সঙ্গে থাকতে পারবে না কেন? কি নৈতিক এটা কি? আর বাবার অপরাধের জন্য তো ছেলের কোনো অপরাধী, আমি তো এই বিচার পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই। এই মুহূর্তে এটা করাটা কি? এই মুহূর্তে কি? এই মুহূর্তটা কি? যেখানে যুদ্ধাপরাধীর বিচার আপনি করে ফেলেছেন, আমি যুদ্ধাপরাধীর বিচার আপনি করে ফেলেছেন, একটা গুরুত্বপূর্ণ শাস্তি বাকি আছে মীর কাসেম আলীর। মানে গুরুত্বপূর্ণ যে শাস্তি বলেন, ফাঁসি বলেন, কি বলেন, আমার কাছে মনে হয় না রিভিউতে ওই জাজমেন্ট চেঞ্জ হবে। হতে পারে, আমি জানি না সেটা, কিন্তু একটাই তো গুরুত্বপূর্ণ ইয়েছে, অন্যগুলি কোনো গুরুত্বপূর্ণ না। অন্য যাদের বিচার হচ্ছে হচ্ছে, ওরা গুরুত্বপূর্ণ না। ওদের অনেকের সম্পর্কে মানুষের মনের মধ্যে ওই চেতনাও নাই, ওই চিন্তাও নাই। যাদের সম্পর্কে ছিল তাদের সবাই হয়ে গেছে, শুধু একজনের মানে আপনার শাস্তিটা বাকি আছে। সেটা কি হবে আদালতে রিভিউ যখন হবে তখন বোঝা যাবে। তো কি হয়েছে তাতে কি? এখন পরিস্থিতিটা কি? এই পরিস্থিতিতে, তাহলে তো এই পরিস্থিতিতে আমি দল করতে পারবো না, এই পরিস্থিতিতে কোনো কিছু করতে পারবো না, আমাকে চুপ করে বসে থাকতে হবে, এটা তো আর্গুমেন্ট হতে পারে না। পরিস্থিতিটা কি আপনি আমাকে সেটা বলেন। সবাই খালি বলে পরিস্থিতি, পরিস্থিতি কি?
পরিস্থিতি যুদ্ধাপরাধীদের যে এই যে কথাগুলি বলে আওয়ামী লীগের লোকজন যে যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধীর বিচার কি ঠেকেছে? ঠেকে নাই তো। যুদ্ধাপরাধীদের ফাঁসি কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন হ্যাঁ, তারা সমস্যা তৈরি করেছে। যারা এফেক্টেড তারা তো সমস্যা তৈরি করবেই, এটা জেনে নিয়েই কিন্তু আপনি যখন শুরু করেন প্রথম, তখন আপনি বলেছেন যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হবে এই বিচারের পক্ষে, তারা এই বিচারকে ভণ্ডুল করবার জন্য চেষ্টা করবে। কিন্তু এই বিচার কি ভণ্ডুল হয়েছে? বিচার তো ভণ্ডুল হয় নাই। শাস্তি কি ভণ্ডুল হয়েছে? শাস্তি ভণ্ডুল হয় নাই। বরং সরকারের ভিতরে আমরা টানাপোড়েন দেখেছি শাস্তিকে নিয়ে। কারণ কাদের মোল্লার যখন হলো, তারপরে এই আইনটা সংশোধন কে করেছে? সরকার করেছে। যারা মানে বাদী পক্ষের কোনো অ্যাপিল করবার কোনো রাইট ছিল না, সেটাও আইন সংশোধন করেছে। টানাপোড়েনটা টালবাহানাটা সরকারের ভিতরে ছিল। আর আপনি বিএনপিকে ধরে দেন, বিএনপি কি করেছে? বিএনপি কি এই যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে? রাস্তায় নেমে নাই। তারা যেটা বলেছে, আমরা চাই এটাকে হতে হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে। বিএনপি কি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাস্তায় নেমেছে? একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন যে রাস্তায় নেমেছে তারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে? তো তাহলে কি মানে সমস্যাটা তো আমি বুঝতে পারি না যে সমস্যাটা কি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং আব্দুল আলিম সাহেবের ছেলে, এই দুজনকে কমিটিতে রাখা হয়েছে, তো অন্যায়টা কি হয়েছে? না, সে জায়গার মধ্যে আপনি যেটি বললেন, আপনার বিশ্লেষণে আপনি বললেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টা, সাধারণ মানুষ আপনি যে বলেন সাধারণ মানুষ রেফার করেন, আপনি কতজন মানুষের সঙ্গে কথা বলেছেন? যারা আপনি কতজন মানুষের সঙ্গে, আমি কতজন মানুষের সঙ্গে কথা বলেছি, মঞ্জু কতজন মানুষের সঙ্গে? এই দেশের তো বিভক্তি তো বাংলাদেশে রয়েছে। না, আমি বিভক্তিতে আমি বিভক্তিতে যাব না, কোনো না কোনো ওন করে না। নো, আমি বিভক্তিতে যাব না। এই যে আমরা কথায় কথায় বলে ফেলি সাধারণ মানুষ, আমরা কতজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি? আপনি কি এই ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কোনো বক্তব্য প্রধানমন্ত্রী তো ফলোয়ার রয়েছে, প্রধানমন্ত্রী ফলোয়ার আছে, ফলোয়ার সাধারণ খালেদা জিয়ারও ফলোয়ার আছে। সে কারণে একটা অংশের ফলোয়ার হচ্ছে এইটা, আরেকটা অংশ নিশ্চয় ফলোয়ার আছে। সেইটা বলেন যে একটা অংশের মানুষ এইটা সম্পর্কে তাদের প্রশ্ন আছে, আরেকটা অংশের যারা মানুষ তাদের এই সম্পর্কে প্রশ্ন নাই। কারণ তারা তাদের, আপনার এই ব্যাখ্যা যদি আমি মেনে নিই, এই ব্যাখ্যা মেনে নিতে আমার কোনো অসুবিধা নাই। প্রধানমন্ত্রীর যারা ফলোয়ার তারা প্রধানমন্ত্রী বক্তব্যকে মেনে নিয়েছেন, খালেদা জিয়ার যারা ফলোয়ার তারা খালেদা জিয়ার বক্তব্য মেনে নিয়েছেন। ফাইন, ফিনিশ, সেটেল, ইস্যু ইজ সেটেল। কাজে আপনি বলে দিবেন যে না দেশের মানুষ বলেন না, তাহলে বলেন যে 1/3 মানুষ, আর বাকি 1/3 হচ্ছে সুন্নি। একটু যদি বিরতির আগে সুযোগ পাই, সেটা হচ্ছে যেটা মাহফুজুল্লাহ ভাইয়ের ব্যাখ্যাটি চমৎকার, তো চমৎকার কথা বলেন, যুক্তিও দেন। এর আগে উনি একটি কথা বলেছেন যে সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ, উনিও তখন সাধারণ মানুষ বলছে টক শো দেখেন এবং দেখে আমরা কি যুক্তি দেই এটার পক্ষ নিয়ে আমি সেটা আমি বললাম। ফলে এটা সত্য কথা। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু বিচার করে, আমরা যখন কথা বলি কারো পক্ষে হয় কিনা, কারো বিপক্ষে হয় কিনা, মাঝখানে হয় কিনা, এটাও দেখে। দিয়ে যেটা মাহফুজুল্লাহ ভাই শেষ দিকে বললেন, কেন আপনি আপনার প্রশ্নে বারবার বলার চেষ্টা করেন, কারণ এর আগের প্রশ্নের সাথে এটা মেলে যে আমরা জাতীয় ঐক্য চাই, আমরা রাজনৈতিক ঐক্য চাই, কিন্তু ঐক্যটা হচ্ছে না কেন? একটি কথা মাহফুজুল্লাহ ভাই, ওই কথাটা ঠিক, যেহেতু ক্ষমতা দুটি দলই চায়, একেবারে গলায় গলায় ঐক্য হওয়া সম্ভব না, কিন্তু আদর্শের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সন্ত্রাস বিরোধিতার ব্যাপারে ঐক্য হতে হবে যার যার অবস্থানে থেকে। সেই জায়গায় ঐক্যের একটি বড় বাধা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাতকে নিয়ে। সেই জায়গায় আপনার ওই প্রশ্নের ভ্যালিডিটি যে কেন সাধারণ মানুষ চায় বা অধিকাংশ মানুষ চায়, মুক্তিযুদ্ধের পক্ষের বেশিরভাগ মানুষ, কারণ এই যে সালাউদ্দিনকে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির কাস্টে ঝুললো, তার ছেলের যে হুঙ্কার ছিল সেইখানে এখনো কিন্তু সে একটি মামলার আসামি, এখন বোধহয় জেলে আছেন, সে তো বোধহয় গুম পাওয়া যাচ্ছে না। ফলে এই না, সে এখন না গ্রেফতার, তাকে আটকে বলা হয়েছে, গুম না। ফলে এই জায়গায় কথা হচ্ছে যে সাধারণ মানুষ বা অধিকাংশ মানুষ আশা করেছিল যে যেহেতু সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ, এখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এসে বিএনপি অন্তত তাদের অবস্থানটি পরিষ্কার করবে। মাহফুজুল্লাহ ঠিকই বলেছে যে বিএনপি কোনো আন্দোলন করে নাই এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য, কিন্তু বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনৈতিক নেতা, রাজনৈতিক বন্দী হিসেবে প্রকাশ্যে জনসভায় কথা বলেছেন। যুদ্ধাপরাধীদের প্রত্যেকটি ফাঁসি কার্যকর হবার পরে মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল, জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল একবার কোন রকমের মন্তব্য করে নাই, প্রতিবাদও জানায় নাই। এই জায়গায় মানুষের মধ্যে হতাশা আছে। ফলে এই জায়গায় মানুষ আশা করেছিল যে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে, তাদেরকে বাদ দিয়ে যখন যুদ্ধাপরাধ কল্পনা, ব্যর্থ হয়েছে। দর্শক, আমরা আলোচনা আবার ফিরে আসবো, হয়তো বা রাজনৈতিক আলোচনা নয়, আমরা জনমানুষের যে কথাগুলো দুটো একটু ছোট্ট একটা জবাব। আচ্ছা, বিরতির পর আমরা আবার একটা ছোট্ট জবাব যাবো জনাব মাহফুজুল্লাহ সাহেবের কাছে। তবে আমরা প্রাণফোড়া নিউজের ভিতরে ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে দুজন সিনিয়র সাংবাদিক নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবে, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন।
দর্শক আমার সাথে পানফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, যুদ্ধ অপরাধীদের সন্তানদের বিএনপিতে যে কমিটিতে সম্পৃক্ত করার বিষয় নিয়ে কথা বলছিলাম। মাহমুদুল ভাই, আপনি এই বিষয়ে বোধহয় আরো কিছু সংযুক্ত করতে চাচ্ছেন। জামাত সম্পর্কে দুইটা বাক্য বলতে চেয়েছিলাম। বিস্তৃত আলোচনা তো অর্থহীন, অনেক আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে। দেখেন, কয়েক মাস আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা, অন্যান্য নেতারা, এমনকি সিভিল সোসাইটির লোকজনও যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, জামাতকে নিষিদ্ধ করা হবে 3 মাস, 6 মাস, 4 মাসের মধ্যে, এই নিয়ে খুব উচ্চ কণ্ঠ ছিল। আপনি গত 2 মাসে আওয়ামী লীগের কোনো নেতা বা মন্ত্রীর মুখে শুনেছেন কিনা জামাত নিষিদ্ধ করার কথা আমি জানি না, আমার অন্তত চোখে পড়ে নাই। বরং কদিন আগে দেখলাম আমাদের আইনমন্ত্রী বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করবার জন্য কোনো রকমের কোনো আইন প্রণয়নের কথা সরকার চিন্তা করছে না। দোষটা আপনি অন্যের উপরে চাপাচ্ছেন কেন? নিজে আপনি ব্যবস্থাটা নেন। জামাতকে নিষিদ্ধ করার দায় দায়িত্ব তো সরকারের, জামাতকে নিষিদ্ধ করার দায় দায়িত্ব তো অপোজিশনের না। এখন অপোজিশনের উপরে আপনি অপোজিশন ছেড়ে দিল, তর্কের খাতিরে বললাম যে সেই ইউরিয়া ভাঙলো, তারপরে কি? তারপর তো জামাত সার্ভাইভ করবে। আপনার তো সমস্যা জামাতের সার্ভাইভাল নিয়ে, আপনার তো সমস্যা জামাত কোথায় আছে সেটা নিয়ে না। তো সেটা তো স্বীকার করে না কেন? এবং জামাতকে কখনো আওয়ামী লীগ আপনার করবে না, ব্যান করবে না। কারণ ব্যান করলে যে অজুহাতে জামাতকে ব্যান করতে হবে, এই অজুহাতে তাহলে ওই যে ওলামা লীগ আছে এবং অন্যান্য যেসব আছে সেগুলিকেও ব্যান করতে হবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, সবাইকে ব্যান করতে হবে। জামাত বিচারের আদালতের আছে। তারপর আমি খালি শেষ বাক্য লাগতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় জামাতে ইসলামের নিষিদ্ধকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে। আমি যতটুকু সাংবাদিক হিসেবে খোঁজ খবর রাখি, যেহেতু একটা আদালতের বিষয় আছে, হয়তো একটু প্রলম্বিত হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এই টাইমের মধ্যে একটা ভার্ডিক্ট দিয়েছে বোধহয়। হ্যাঁ, কিন্তু ভার্ডিক্ট দিয়ে আরেকটা ডেটের অপেক্ষা আছে। ফলে এটা যদি বিলম্ব হয়, আমি বিশ্বাস করি যে এই টার্মের মধ্যেই অন্তত জামাত নিষিদ্ধের প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু তাই বলে আদালত করছে না বলে আমি সাথে রাখবো, এইটা নিয়ে সাধারণ মানুষের যে নির্বাহী ক্ষমতা বলো কি করা সম্ভব কিনা, সেটা করা সম্ভব করলে আবার নির্বাহী ক্ষমতা যারা এখন যাদের সঙ্গী, তারা যখন ক্ষমতায় গেলে নির্বাহী ক্ষমতার 5 মিনিটের মধ্যে সেটাকে আবার চেঞ্জ করা যায়। কিন্তু আদালত যখন নিষিদ্ধ করবে আপিলের ডিভিশন, তখন সেটাকে আবার রিভাইভ করা সম্ভব। আদালতের রায় উল্টানো যায়, এরকম অসংখ্য উদাহরণ আছে আপিল বিভাগের। যদি কেউ দুষ্টামি করতে চায়, সে সবটাই দুষ্টামি, সেটা তো বটেই। বাংলাদেশে তো জামাতকে সিদ্ধ করা হয়েছে, আইন করা হয়েছে, গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, ইতিহাস আমাদের সামনে আছে। কিন্তু সেই কারণে মানসিকভাবে তো আদালতের রায়ের মধ্যে দিয়ে তো বোধ হয়েছে, সেটাই আমি বলছি। ফলে সেই প্রক্রিয়াতে ওনার ওই কথাটি সত্য যে আদালতকেও প্রভাবিত করার উদাহরণ আছে বাংলাদেশে। কিন্তু আমরা মনে করি এখন বাংলাদেশের জনগণের যে অবস্থা, এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ না, বিএনপির অধিকাংশ মানুষ যুদ্ধাপরাধী দল এবং তাদের নেতাদের ব্যাপারে যে মানসিক অবস্থান, তাতে এই প্রক্রিয়া আর কারোর পক্ষে করা সম্ভব হবে না। জি, দেখা যাক কি হয়। আমরা জামাত নিষিদ্ধ হচ্ছে কিনা হচ্ছে সে বিষয়ে আমরা দেখবো ভবিষ্যতে। তবে প্রত্যাশা করছেন এই সরকারের এই আমলই হয়তো। আবার একটু জনগণের যে বিষয়, সেটি হচ্ছে যে মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, দৈনন্দিন জীবনে যে মানুষের যে খরচ বা দৈনন্দিন যে কস্ট, লিভিং অফ কস্ট বাড়ছে, যদিও আয় উপার্জনের বাড়ছে, তার পাশাপাশি খরচ বাড়ছে। এটার জন্য আমরা গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের মূল্য আবার বৃদ্ধি করার কথা বলা হয়েছে। একটা গণশুনানি হয়েছে, গণশুনানিতে আমরা দেখেছি, গণমাধ্যমের মাধ্যমে দেখেছি, সেখানে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যারা সেখানে সাধারণ শ্রেণী পেশার মানুষ গিয়েছে, তারা প্রতিবাদ করেছে যাতে কোনোভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা না হয়। ব্যবসায়ীরা বলেছে গ্যাসের মূল্য বৃদ্ধি করা না হয়, কিন্তু আবারও আরেক দফা মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এতে 600 টাকা যদি সিঙ্গেল চুলা, সেটি 1100 টাকা, এবং যেটা ডাবল চুলা 650 টাকা থেকে 1200 টাকা করার কথা বলা হয়েছে। এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আপনি মানুষের মধ্যে যে এক ধরনের মনে করি যে তাদের কষ্ট বেড়ে যাওয়ার যে সংখ্যা তৈরি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? এইটার ব্যাপারে আমার 2 রকমের মন্তব্য। প্রথম কথা, আমি এই গ্যাসের মূল্য বৃদ্ধিটাকে সমর্থন করি না, এটি আমার ব্যক্তিগত মত। কিন্তু এর সাথে বাস্তবতা হচ্ছে, আমি সুবিধাভোগী মানুষ, আমার বাসায় গ্যাসের লাইন আছে, হয়তো আপনার আছে, মাহফুজুল্লাহ ভাইয়ের আছে, কিন্তু এখন আবার আজকেই একই সংবাদে আছে যে আর কাউকে লাইন দেওয়া হবে না। একই সময় অনেকেই কিন্তু আবার পায়নি, এর আগে থেকে নানান কারণে তাদের বাড়িতে লাগেনি। ফলে আমি একটা সিঙ্গেল বার্নারের জন্য 600 টাকা বিল দিচ্ছি, আমার পাশে যে এলপিজি গ্যাস দিয়ে ব্যবহার করছে অথবা সিলিন্ডারে এনে ব্যবহার করছে, তাকে কিন্তু মাসে 2000 টাকা আর 2200 টাকা গুনতে হচ্ছে। এটা তো একটা বৈষম্য হচ্ছে। সে জায়গায় আমি মনে করি এটা একটা সমতা আসা দরকার ছিল। কিন্তু
সরকারের এই জায়গা যেটা করা দরকার আমি মনে করি এইগুলো প্রতিষ্ঠানগুলো অনেক সময় কিন্তু আমি কোনো আওয়ামী লীগ সরকারের সমর্থন বা বিপক্ষে বলার জন্য বলছি না, সরকারকে অজনপ্রিয় করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো। তার কারণ হচ্ছে আপনাকে যদি পাত্রের ছিদ্র বন্ধ না করে আপনি ওখানে যতই পানি ঢালেন পানি কিন্তু থাকবে না, এটা পড়েই যাবে। গ্যাসের ক্ষেত্রে অবৈধ সংযোগ নিয়ে প্রচুর ইন্ডাস্ট্রি চলে। গ্যাসের ক্ষেত্রে আমরা সারাক্ষণ চুলা জ্বালিয়ে রেখে প্রচুর গ্যাস নষ্ট হয়। আমরা কিন্তু জানি 2030 সালের মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে যাবে। ফলে এই জায়গায় আমাদের একটা নিয়ন্ত্রণ দরকার। সে নিয়ন্ত্রণটা কেবলমাত্র আপনি দাম বাড়িয়ে হবে না। আমি মনে করি তিতাস গ্যাস সহ আমরা গণমাধ্যমে রেগুলার নিউজ আসছে, যে পরিমাণ চুরি হয়, যে পরিমাণ অনিয়ম হয়, যে পরিমাণ অবৈধ সংযোগ আছে, এইগুলাকে আগে বন্ধ করা দরকার। যদি সেটা না করতে পারি, গ্যাসের যদি নতুন মজুদ আসেও আবার নতুন কূপ থেকে, তাতে কিন্তু আমাদের রক্ষা হবে না। ফলে সেই কারণে আপাতত যেটা বাড়ানোর ফলে সরকারের কয় টাকা রাজস্ব আসবে আমি জানি না, তাতে সরকারের যত জনপ্রিয়তার ক্ষেত্রে একটা ক্ষতিকর প্রভাব পড়বে এইটা অন্তত জানে। এতে কিন্তু ওই যারা তিতাসে যারা কর্মকর্তা তাদের পকেট ভারী রাজবৃদ্ধিতে কোনো কমতে হবে না। ফলে আমি মনে করি যারাই ক্ষমতায় থাকুক তাদের উচিত যে জনগণের কল্যাণে জনগণের যে সার্ভিসগুলো এগুলো প্রয়োগ ক্ষমতার মধ্যে রাখা, আবার সমন্বয় করা। কারণ এখানে 600 রাখলাম আর ওখানে 2200 টাকা দিয়ে লোকে দিচ্ছে, এটা একটা যদি আমরা দেখেছি যে সেখানে যে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির বার্ষিক মুনাফা 400 কোটি টাকা, সেখানে বৃদ্ধি করাটা কতখানি যৌক্তিক সেটি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি আপনি উত্তর দুদিকে আপনি দিয়েছেন, এবং যেটা বলছেন যে 2200 টাকা যেটি এলএনজি যারা ব্যবহার করছে তারা দিতে হচ্ছে, একজন 650 টাকা দিচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে যিনি এলএনজি গ্যাস ব্যবহার করছেন তাকে 650 টাকা কেন সরবরাহ করছে না? তাহলে এই তো মানুষের সমস্যা চলে আসলো। নতুন ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের গ্যাসের সীমিত, এই গ্যাসের নতুন সংযোগ দিতে হয়। এখন ইন্ডাস্ট্রিগুলোতে যেটুকু দেয়া হচ্ছে সেটা 2030 সাল আগে এটা বন্ধ হয়ে যাবে। ইন্ডাস্ট্রিগুলোতে যতখানি দেওয়া হয় তার ডবল কিন্তু ইন্ডাস্ট্রিগুলোতে চুরি হয়, যেটা আপনি বলছেন। আমি সেটাই বলছি। এবং ফলে এখন ধরেন আমি মাথা ব্যথার জন্য তো মাথা কেটে ফেলা যাবে না। এখন যদি আমি যতটুকু 2030 পর্যন্ত আমাদের লিমিট আছে, যদি আমি এটাকে পুরোটা ছড়িয়ে দেই তাহলে তো এটা 2020 সালের মধ্যে শেষ হয়ে যাবে। সেই কারণে যেটা করা দরকার, এটাকে নিয়ন্ত্রিতভাবে বৈধভাবে যাতে জনগণের উপকার হয় এরকম একটি পদ্ধতি বের করা, চুরি বন্ধ করা, অনিয়ম বের করা, বন্ধ করা, এবং এটা সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা দরকার। আসলে আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে আজকে এটা নিয়ে একটা তারা আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে। তারা বলছে মরার উপরে খাড়ার গা, তারা বলেছে, এবং তারা নানা রকম ভাবে ব্যাখ্যা করেছে কেন বাড়ানো উচিত নয়। আপনি যেটা মঞ্জু ভাই বললেন এবং তিনি বললেন যে 2200 টাকা এবং 650 টাকার একটা উদাহরণ দিলেন, আপনি কিভাবে দেখছেন? না, বিএনপি তো রাজনৈতিক দল হিসাবে তাকে এটা প্রতিবাদ করতে হবে, কিন্তু আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এটা হলে গ্রাহকদের মাথায় বাড়ি দেওয়ার মতন অবস্থা। আপনি 100 ভাগ মূল্য বৃদ্ধি করবেন, এটা কোন যুক্তিতে করবেন? ওই ভদ্রলোকরা যারা বিআরসিতে বসে আছেন এবং সুন্দর সুন্দর কথা বলেন ওখানে বসে বসে, তাদের তো কোনো কষ্ট হয় না। আমাদের মন্ত্রীদের কষ্ট হয় না, কারণ মন্ত্রীরা সরকারি পয়সায় চলেন, তাদের কষ্ট হয় না। কিন্তু গ্যাস যারা ব্যবহার করেন, আপনি এক লাফে 100 ভাগ মূল্য বৃদ্ধি হবে, সেইটা হতে পারে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আপনি সিস্টেম লসের কারণে যে লসগুলো শুধু গ্যাস না, গ্যাস, তেল এইসব ক্ষেত্রে হয়েছে, সেটাকে আপনি কোনোদিন বিবেচনায় নিয়েছেন? আপনি বহু কাগজে রিপোর্ট বেরোয় যে তিতাস গ্যাসের কর্মচারী কোটি কোটি টাকার মালিক, কি করে হয়? কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেন নাই। তো সেই ব্যবস্থা না নিলে সরকারের তহবিল এখন ক্রমান্বয়ে খালি হয়ে যাচ্ছে, বেতন বৃদ্ধির কারণে, লুণ্ঠনের কারণে ব্যাংকের তহবিল চলে যাচ্ছে। তো সরকারকে তো করতে হবে, আপনার সরকারকে আয় করতে হবে। সরকারকে আয় করার রাস্তা হচ্ছে সাধারণ মানুষের উপরে কিল ঘুষি দেওয়া, এছাড়া তো অন্য কোনো রাস্তা নাই। সেটা দিয়ে আপনি এটা করতেছেন, কারণ সরকারের আয় মানে জনগণের ব্যয়, আর সরকারের ব্যয় মানে জনগণের আয়। ইকোনমিক্সের এটা হচ্ছে একটা বেসিক ফান্ডামেন্টাল কথা। তো সেখানে সরকারকে এখন আয় করতে হবে টাকাটা, যেহেতু সরকারের অন্যদিকে বহু রকমের ব্যয় বেড়েছে, বিশেষ করে বেতনের ক্ষেত্রে ব্যয় বেড়ে যে অবস্থাটা তৈরি হয়েছে এইটা। তো এই আপনার স্টক শেষ হবে কি হবে না এটা নিয়ে একটা তর্ক আছে। তো তর্ক থাকলে ধরেন আপনি 100 ভাগ মূল্য বৃদ্ধি করলে কি স্টক 2030-এর পরে আরো সামনে যাবে? তা তো যাবে না। স্টকের সঙ্গে তো মূল্য বৃদ্ধির সম্পর্ক নাই। স্টক যা আছে সেটা আপনি এই রেটে যদি ব্যবহার করেন চলতে থাকবে। একটা বৈষম্য তৈরি হয় কিনা সেই কারণে নিঃসন্দেহে বৈষম্য তো সমাজে অলরেডি আছে, আরো বৈষম্য তৈরি হবে।
কিন্তু আপনি 100 ভাগ মূল্য বৃদ্ধি করে তো আপনি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডাস্ট্রিগুলোও ক্ষতিগ্রস্ত হবে। এখন সেদিকে যদি আপনি বিবেচনা না নেন, আপনি শুধু দাম বাড়িয়ে যাচ্ছেন। আপনি বলছেন তেলের দাম কমানো হবে না, সারা পৃথিবীতে তেলের দাম কমে গেছে, আপনি কমাবেন না। তো এগুলি তো হচ্ছে তুগলুকি কাণ্ড কারখানা, অন্য কিছু না। তুগলুকি কাণ্ড কারখানা করে আপনি জনগণকে কষ্ট দিচ্ছেন, অন্য কিছু না। জি, আমরা দুজনকে ধন্যবাদ জানিয়ে একটা আশার দিকে আমরা বলতে চাই, তেলের দাম কমানো হয়েছে, তেলের দাম কমানো হয়েছে, আমরা আরো কম চাই, আরো কিছু কমানো সম্ভব কিনা। আমরা বাংলাদেশের যে গণমাধ্যমের যে প্রিন্ট মিডিয়া রয়েছে, সেই প্রিন্ট মিডিয়ার 3টি পত্রিকা আমরা দৈনিক সমকাল, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন রবির সাথে যৌথভাবে এবং বাংলা বিষয় সেখানে সম্পৃক্ত রয়েছে, একটি নতুন আয়োজন করেছে। সেটি হচ্ছে বাংলাদেশের যে উন্নয়নের যে সংবাদগুলো তারা পরিবেশন করছে এবং প্রথম পৃষ্ঠায় তারা কোথাও কোনো বিজ্ঞাপন ছাপেনি। এটি আমাদের জন্য একটা আশার দিক। আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনে তারা যেটি আমাদের হাতে যে খবরের কাগজটা এসে বলেছে, তারা বলছে তবুও থেমে নেই উন্নয়ন। একটি তারা শিরোনাম করেছে জেগে উঠছে আরেক বাংলাদেশ, সেখানেও তারা শিরোনাম করেছে। তারা শিরোনামে বলেছে সামাজিক ব্যবসা ও অলিম্পিকে অন্য উচ্চতায় ডক্টর ইউনূসের কথা বলেছে এবং নানাভাবে তারা সাজিয়েছে। এবং সেই পত্রিকার সম্পাদক তিনি একটি কলাম লিখেছেন, তিনি বলেছেন যে প্রিয় পাঠক, আমি নঈম নিজাম সাহেবের কথা বলছি, তিনি বলেছেন প্রিয় পাঠক, চারিদিকে সব খারাপ খবর, সুখবর বলে কিছুই নেই। গত কয়েক মাসের পত্রিকা পড়লে এমনই মনে হয়, কিন্তু বাস্তবতা কি, ভালো খবর কি আসলেই নেই? এবং সেই ভালো খবরের প্রত্যাশায় তারা আজকে এই 3টি পত্রিকায় একযোগে তারা সবগুলো ভালো খবর চেপেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই বাংলা ভিশনের পক্ষ থেকে, দৈনিক সমকাল, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনকে। আমরা নিশ্চয়ই অন্যান্য পত্রিকাগুলো তো একইভাবে আমরা এই ধরনের সংবাদ আরো বেশি করে দেখতে চাই। আমরা শেষ করতে চাই, আমরা একটা আশার জায়গায় সঞ্চার করতে চাই। 30 সেকেন্ডে আমরা কিভাবে শেষ করতে পারবো? একটি চমৎকার উদ্যোগ। আমার কথা এখানে, বাংলাদেশ কিন্তু আশার দিকে এগিয়ে যাচ্ছে, সম্ভাবনার দিকে যাচ্ছে। জাতিসংঘের সকল সূচকে, অর্থনৈতিক সূচকে, সামাজিক সূচকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি এই সময় যখন অতিক্রম করছি, বাংলাদেশের রাজনৈতিক আলোচনা যারা করেন সেই বাস্তবতায় কিন্তু একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে, সহিংসতার মধ্যে অন্তত নাই। সেখানে বিশ্বব্যাপী যে ফেনোমেনা, সেটার ধার করে বাংলাদেশের অগ্রগতি এবং সম্ভাবনাকে সংকটে ফেলবার চেষ্টা হচ্ছে। কিন্তু আশার বিষয়, বাংলাদেশের সরকার, প্রশাসন এবং জনগণ, সর্বোপরি অধিকাংশ রাজনৈতিক দল এই বাংলাদেশের অগ্রগতি দেখতে চায়। এটাই আমাদের নতুন আশার সঞ্চার করবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ দিতে চাই, যদি এইভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। শেষ করতে চাচ্ছি না, শেষ তো, যে ধরনের খবরের কথা আপনি বলছেন, এই ধরনের খবর ছাপবার বা প্রচার করবার অধিকার প্রত্যেকটি গণমাধ্যমের আছে। কিন্তু সংকটটা কোন জায়গায়? সংকটটা হচ্ছে, বা সমস্যাটা, সংকট বলবো না আমি, সেই সমস্যাটা হচ্ছে এই ধরনের খবর ছাপবার ফলে অন্য যে দুঃখ, বেদনা, হতাশা, বঞ্চনা খবর আছে, সেগুলিকে আপনি যদি সেকেন্ডারি পর্যায়ে নিয়ে যান, তাহলে গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা থাকবে না। গণমাধ্যমের কাজ যদি হয় শুধুমাত্র সরকারের প্রপাগান্ডা করা, তাহলে একরকমের। আর গণমাধ্যমের কাজ যদি হয় বঞ্চিত, শোষিত, অসহায়, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, তাহলে আপনাকে ওই খবরগুলো আনতে হবে সামনের পাতায়। ওই খবরগুলো পেছনের পাতায় নিয়ে গেলে সেটা সুবিচার করবে। সপ্তাহে একদিন তো ছাপতে পারে, শুধুমাত্র সপ্তাহে ওই একদিন কি কোনো আর অন্য খারাপ কোনো ঘটনা ঘটে নাই? যে তারিখে আমি ইয়ে করছি না, এটা তাদের নিজস্ব এডিটোরিয়াল মানে ডিসিশন, ফ্রিডম, সেখানে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বলছি যে আপনি যেটা বললেন যে সপ্তাহে একদিন, তো ওই একদিন কি একেবারে কোনো কিছু ঘটে নাই? ধরেন, হ্যাঁ, একটা আজকে কথা তো, যদি গতকালকে আপনার হোলি আর্টিজানের মতো একটা ঘটনা ঘটতো, যদি তর্কের খাতিরে বলছি, খোদা না করুক, তাহলে কি হতো? তাহলে কি করতেন? সেই ঘটনা তো নিশ্চয় সংবাদপত্রে যাদেরকে আমরা প্রদর্শন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান পান ফুটা নিউজ এন্ড ভিউজ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে রয়েছেন জনাব মাহফুজুল্লাহ ও জনাব মঞ্জুরুল ইসলাম। আমি আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণ ফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে আমরা গত রাতে বাংলা ভিশনের যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল, সেগুলি সহ দুই একটি টেলিভিশনের সংবাদ শিরোনামগুলি দেখে নিই। বাংলাদেশ
বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ চলতে দেওয়া হবে না ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই দুই দানবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বেআইনি এবং গণবিরোধী, প্রত্যাহারের দাবি বিএনপির। খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন, আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি না থাকায় ক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। দেশের বিভিন্ন জায়গায় বন্যার পানি কমলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন, নিঃস্ব উপকূলীয় এলাকার মানুষ। পাথুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু, বন্যার ভাঙন রোধে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন 30% বেশি বাড়ানো যাবে না, প্রজ্ঞাপন জারি। জামায়াতের সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা সাখাওয়াত সহ 8 জনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। ইন্টারনেট সেবাদাতা 204 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বিটিআরসি। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম এবং শিরোনামে যেটি বাংলা ভাষানো ছিল সেটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর যে দুই দানবের বিরুদ্ধে যে তার যে মন্তব্য ছিল সেটি নিয়ে ছিল শিরোনাম, এবং সেই শিরোনামে তিনি বলেছেন বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চলতে দেওয়া হবে না, এবং এই দুই দানবের ভিতরে সবাইকে সতর্ক থাকার তিনি আহ্বান জানিয়েছেন। দুই দানব বলতে আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এটাকেই বুঝিয়েছেন তিনি। আমি মঞ্জু ভাই আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, তাহলে আসলে এই দুই দানবের বিরুদ্ধে আসলে যুদ্ধ আসলে শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট এটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থান এবং এর যে প্রতিরোধ করার যে মানুষের মধ্যে মানসিকতা, সেটা কিন্তু ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। সকল শ্রেণী পেশার মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখতে পেয়েছি, ওটা ভিন্ন ভিন্ন কায়দায় তারা করছে। কিন্তু এই দুই দানবকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে তো দেশের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য দরকার আছে কিনা, দেশের মধ্যে একটা অসহিংস যে পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ যেটি বলা হয় যে সীমিত হয়ে গেছে কিনা, আপনার বিশ্লেষণ আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই মানে এক ধরনের আপনার ভূমিকা যেটি বললেন যে বিশ্বব্যাপী এক ধরনের সন্ত্রাস বিরোধী সংগ্রাম কিন্তু চলছিল। এর ধারাবাহিকতা বলবো অথবা প্যারালালি বলতে পারি, বাংলাদেশও শুরু হয়েছে। আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক বিভেদ, বিভাজন, সহিংসতা চলছিল। আমি যদি ধরি যে অন্তত 16টা বাদ দিলে এর আগের 2-3 বছরে পরস্পর বিরোধী কেবলমাত্র বাকযুদ্ধ না, এটা একেবারে মল্লযুদ্ধ পরিণত হয়েছিল। কিন্তু আশার বিষয় হচ্ছে যখন এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ এক ধরনের ব্লগার হত্যাকাণ্ড থেকে শুরু করে যখন তারা বিশেষ করে হলি আর্টিজানের ঘটনার পর আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা মনে করে যে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনি যেমন করে বললেন যে আমরা রাজনৈতিক ঐক্য হওয়া দরকার কিনা, অবশ্যই এটা আমাদের কাছে তো এক ধরনের কাঙ্ক্ষিত জিনিস। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা যেভাবে মনে করি যে একটি টেবিলে বসে একসময় আমাদের শ্রদ্ধেয় প্রয়াত সাংবাদিক ফয়েজ ভাই, আমরা ঐক্য বলতেই কিন্তু আমরা আমাদের মনের মধ্যে বাসনা থাকে দুই নেত্রীকে একসাথে বসে একটি ঐক্যের ঘোষণা আমরা পাবো কিনা, যেটি হয়েছিল একসময় স্বৈর শাসন বিরোধী আন্দোলনে। এইরকম একটি বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই। কিন্তু তাই বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কর্মসূচির ঐক্য নয়, এইটা আমি মোটেই বলবো না। আমি মনে করি জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন সরকারি দল, সরকারি জোট ঐক্যবদ্ধ, তারা কাজ করছে। সরকারের বাইরে যারা, সংসদের বাইরে যারা, তারাও কিন্তু সোচ্চার, তাদের সমর্থকরা সোচ্চার, তাদের কর্মীরা সোচ্চার, এবং সার্বিকভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। অনেক সময় নেতারা আন্দোলন শুরু করে, কর্মীরা এবং সমর্থকরা যোগ দেয়। আমি মনে করি এই জায়গাটা কিন্তু দুই জায়গা থেকে প্যারালালে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার জিরো টলারেন্সের কথা বলেছেন, আজকেও তিনি 15বার উচ্চারণ করলেন। তার সরকার কাজ করছে, কিন্তু কোন দেশে পৃথিবীর কোথাও কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসকে উৎপাদন করতে পারেনি। তার প্রমাণ হচ্ছে পাশ্চাত্য দেশ, তার প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জনগণ যখন সোচ্চার হয় সেই ক্ষেত্রে কিছুটা স্থিমিত হয়। বাংলাদেশে আমরা জানি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। তাদের যদিও ফিজিক্যালি তারা সক্রিয়, তাদের প্রশিক্ষণ নিয়ে আমাদের সন্দেহ আছে। সে জায়গায় তারা কাজ করার পাশাপাশি বাংলাদেশের মানুষ যে সক্রিয়, তার প্রমাণ ভুরি ভুরি নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করবো। দুটি কথা খালি এখানে বলতে চাই। একটি হচ্ছে সর্বশেষ বাংলাদেশের মানুষের ভেতরে কতটা গ্রথিত হয়েছে যে যারা সন্ত্রাসী জঙ্গি বলে যাদেরকে মানে পাওয়া গেছে, নিহত হয়েছে, তাদের লাশ তাদের পরিবার পর্যন্ত নিতে রাজি হয়নি। তাদের জানাজাতে আমরা একজন ছাড়া কাউকে আমরা দাঁড়াতে দেখিনি। তার মানে হচ্ছে এই জঙ্গিবাদ
ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে ঘৃণাটা এই পর্যায়ে গেছে। না, যেটাকে আপনি বলেন লাশ গ্রহণ করেনি বা জানা যায় অংশগ্রহণ করেনি মানুষ, সেই জায়গাটাকে আমরা বলতে পারি যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি বা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। লাশ যদি গ্রহণ করা হয় বা সেই জানাজা যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সেখানে তারা হয়তো বা কোনো না কোনো ভাবে সরকারের দৃষ্টিতে আসতে পারে, আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিতে আসতে পারে। সেই ভয়ের কারণে কি হতে পারে, এইটা আপনি একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমি মনে করি না। তার কারণ এই প্রথমবারের মতো আমি দেখলাম যে আমাদের অনেকগুলো টেলিভিশনে যারা সন্ত্রাসের দায়ে অভিযুক্ত অথবা নিহত হয়েছে তার বাবা ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে। এটা তো জনগণের কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। ধরেন উনি পালিয়ে যেতে পারতেন, অস্বীকার করতে পারতেন, কিন্তু এইটার মধ্য দিয়ে আমি এটাই প্রমাণ হয় ভয়ের জন্য না, আন্তরিকভাবে তার বিশ্বাস থেকে সে মনে করে যে এই জঙ্গিবাদ কোনো ধর্ম প্রচারের জন্য বা ধর্ম প্রতিষ্ঠার পথ না। তার সন্তান হয়তো নানান কারণে গিয়েছে, কিন্তু সে এই জিনিসটা ওন করে না। ফলে এইটা এক ধরনের ব্যাখ্যা হতে পারে আপনি যেটা বলছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ সেই ব্যাখ্যা মনে করে না। তারা মনে করে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ জঙ্গিবাদ, উগ্রতা পথ ধরে ইসলাম ধর্মের প্রসার এবং প্রচারে বিশ্বাস করে না। জি নিশ্চয়ই, আমি আলোচনা করছিলাম, আমরা দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থ গ্রহণ করছিলেন এবং বন্যার্থীদের সাহায্যার্থে আমরা স্পষ্ট দেখেছি যে নানা শ্রেণী পেশা, আমরা ব্যাংক দেখেছি, বায়রা দেখেছি, নানা অর্গানাইজেশন সেখানে অর্থ যোগান দিয়েছে। এই যে একটা ডাকে আহ্বান সাড়া দেওয়া, এটি কিন্তু বাংলাদেশের একটা প্রতিনিধি আমরা দেখতে পাই। সে আহ্বানে সাড়া দেওয়ার মধ্যে দিয়ে আমি একটা রাজনৈতিক ঐক্যের কথা বলেছিলাম, যেটি আমাদের সম্মানিত আলোচক মঞ্জুবা যেটি বললেন যে বর্তমান বাস্তবতায় সেটি কিন্তু পরিলক্ষিত হয় না যে একটা ঐক্য হবে বা ঐক্য হওয়া দরকার বা এর বিষয়ে কোনো গুরুত্ব রয়েছে। আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে? আপনি শুরুতে যেটা বললেন যে আপনি প্রধানমন্ত্রীর তহবিলের দান দিয়েছে, এটা খুব স্বাভাবিক ঘটনা, বাংলাদেশে সবসময় হয়ে এসছে। ক্ষমতায় থাকলে অনুরোধ করলে এগুলো হয়, এর আগেও দেখেছি। কাজে এটা খুব একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় না আমার কাছে। আর যাদের অর্থ আছে তারাই অর্থ দিতে পারে, যাদের অর্থ নাই তারা কোত্থেকে দেবে। এবং বললে হয়তো কথাটা খুব অপ্রীতিকর শোনাবে, আমাদের সমাজে তারাই অর্থ ছিটাতে পারে এদিক সেদিক, যাদের অর্থ আয়ের পথটা খুব পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয় অধিকাংশের। তো সেই আলোচনায় গিয়ে আমি আর শত্রুতা বাড়াতে চাই না, আমি আপনার ওই প্রশ্নটাতে আসি। এখানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে মোকাবেলা করতে বলেছেন। এইটা মঞ্জু একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শুধু প্রশাসনিকভাবে এটাকে মোকাবেলা করা সম্ভব না। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে গত কিছুদিন ধরে আমরা এটা আলোচনা করছি, বিভিন্ন টেলিভিশন টক শোতে, সেমিনারে, বিভিন্ন জায়গায় এটা আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয়টি আলোচনা হচ্ছে না সেটা হচ্ছে যে এর কারণটা কি, কেন এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে, কি কারণে হচ্ছে। এইটি যদি আপনি না দেখার চেষ্টা করেন, আপনার অসুখ হয়েছে, আপনি ওষুধ দিলেন, আবার অসুখ হলো, আবার ওষুধ দিলেন, কিন্তু ওষুধটা কেন হচ্ছে সেই কারণটা জানা প্রয়োজন। কিন্তু আমরা সেই কারণটা দেখার চেষ্টা করছি না। না চেষ্টা করবার ফলে আপনি একে মোকাবেলা করবেন কি করে, লড়াই করবেন কি করে। কিছুটা দূর পর্যন্ত হয়তো আপনাকে এর সঙ্গে বাস করতে হবে, কিন্তু এর সঙ্গে বাস করবা মানে এই নয় যে একে আমি মোকাবেলা করব না। আমাকে মোকাবেলা করতে হলে কারণটা জানতে হবে। আমি সেদিনও বলেছিলাম যে কিছুদিন আগে পোপ খুব একটা মজার মন্তব্য করেছেন, খ্রিস্টানদের যে ধর্মগুরু, তিনি তিনটে কথা বলেছেন। একটা বলছেন তিনি মুসলমানদেরকে সন্ত্রাসবাদী মনে করেন না, এক। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন যে যেহেতু পৃথিবীতে আজকে সামাজিক ন্যায় বিচার নাই বা সামাজিক বিচার নাই, ন্যায় বিচার নাই, এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনার অর্থ যে দেবতা, অর্থ দেবতার পূজা করে বলেই এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি দেখে তরুণরা এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে আপনার বিশ্বায়নের ফলে এক ধরনের লক্ষ্যহীনতা, এক ধরনের হতাশা, এগুলো তৈরি হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে দেখা খুব প্রয়োজন যে আমাদের তরুণরা আসলে কেন ওই পথে যাচ্ছে। যদি তরুণরাই তো যাচ্ছে আসলে, এবং সেই সঙ্গে ধরেন আপনার যাদের বয়স 40-45, তারা হয়তো তরুণদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারা তরুণদেরকে বিভিন্ন রকম ভাবে এই পথে নিয়ে আসছে। কেন তারা এই পথে আসছেন সেই কারণটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছিলাম। সেটা যদি আমরা না দেখতে পারি বা সেই কারণটা যদি আমরা খুঁজে বের না করি, তাহলে কিন্তু এই প্রবণতা চলতে থাকবে। এবং আপনি যে প্রতিদিনের কাগজ দেখেন, এই যে আজকের একটা কাগজে আছে বিশ্ববিদ্যালয়ের 25 শিক্ষক নজরদারিতে, তার মানে এগুলো দিন দিন বাড়তেই থাকবে এইটা। তবে আবার এই ফেনোমেনাটা আমার কাছে যেটা মনে হয় যে অতীতে যেটা দেখেছি, এই ফেনোমেনা আমার ধারণা
5 থেকে 10 বছরের মধ্যে এই ফেনোমেন আবার একটা জায়গায় গিয়ে কিন্তু এই যে ইয়ে হয়ে যাবে। এটার জন্য কি কোনো রাজনৈতিক ঐক্যের দরকার আছে, যেটি আপনি বলছিলেন? রাজনৈতিক ঐক্যের দরকার তো নিঃসন্দেহে আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নে না, অন্যান্য প্রশ্নেও আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো রকমের কোনো একতা হবে না, কোনোদিনই হবে না। না হবে না। কারণ দুটি পরস্পরের প্রতিদ্বন্দ্বী শক্তি, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। অনেকে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় কথা বলে, তখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় অভিন্ন শত্রু ছিল দুই দলেরই এরশাদ, যে কারণে এই দুই দল একত্র হতে পেরেছেন। ভবিষ্যতে কখনো এটা হবে না যদি কোনো সময় অভিন্ন শত্রু তৈরি না হয়। অভিন্ন শত্রু তৈরি হলে হতে পারে, আদারওয়াইজ এটা হবে না। যেমন 1971 সালে বা সেই সময় কি তার পূর্ব পরিস্থিতিতে একটা ছিল যে যারা উর্দুতে কথা বলে আমরা তাদেরকে বলতাম মাওরা, এবং যারা উর্দুতে কথা বলে তারাই হলো বাঙালিদের শত্রু। তখন একটা এই ধরনের কমন অবস্থা আগামী কয়েক বছর তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। যদি তৈরি হয় তাহলে হয়তো এই দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে একতা। কিন্তু এখন যে বাস্তবতা আছে, এই বাস্তবতাতে আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির আপনার কোনো রকমের কোনো রাজনৈতিক একতা বা সমঝোতা হবে না কোনো প্রশ্নেই। সেই সমঝোতা যদি না হয় তাহলে আমরা সংকটে পতিত হব, পরিষ্কার, এত কোনো ইয়ে নাই। তবে সেই সংকটের ব্যাপারে আবার আরেকটা বিষয় আছে। বাংলাদেশের মানুষ কিন্তু সাংঘাতিক রকম ভাবে, আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষ সাংঘাতিক রকম ভাবে সংকট সচেতন, এবং অতীতে যতবার সংকট হয়েছে, যত রকমের সংকট হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই সব সংকটকে মোকাবেলা করেছে। সেই সংকটের থেকে উত্তরণের জন্য তারা নিজের একটা মেকানিজম দাঁড় করিয়েছে। কিন্তু উপরে যারা আছে না, যারা কেন হবে না, এর অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো, প্রধান কারণ হচ্ছে যে পরস্পরের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। একটা চেয়ারের জন্য যখন দুজন প্রতিদ্বন্দ্বী হয় তখন আপনার এটা আপোষ হতে পারে না। এটা খুব পরিষ্কার। আমি মানে এটা হয়তো অনেকে শুনলে বলবে যে আমি খুব কথাটা খুব তিক্ত কথা। পৃথিবীতে আজকে যে আমেরিকা ইলেকশন হচ্ছে সেখানে তো একটা চেয়ারের জন্য প্রধান দুটি দল ফাইট করছে, পৃথিবীর সব দেশে তো সেখানে কি সেখানে তো এই ধরনের কোন, যেটি বলছেন ইউনিটি হয়েছে আপনার সেই ইউনিটি না, কিন্তু কি সেখানে কি হয়েছে? আপনি আমেরিকার দিকে তাকান, মঞ্জু খুব ভালো করে জানেন, মঞ্জু তো আমেরিকাতে থাকে। আমেরিকাতে সিস্টেম যেটা আপনার ডিফেন্স, ইন্টেলিজেন্স, ওরা যেভাবে রান করে সেইভাবে। কথা বাইরে প্রচুর গালিগালাজ হয়, কিন্তু আমাদের এখনো তো ওই ইনস্টিটিউশনগুলি ওই জায়গায় যায় নাই। বাংলাদেশে ওই ইনস্টিটিউশনগুলি ওই জায়গায় যেত, তাহলে আবার দেখতেন এখানে আচরণটা অন্যরকমের হতো। আমাদের রাষ্ট্র নির্মাণের বা জাতি গঠনের যেই পর্যায়ে আমরা আছি, আমাদেরকে আরো কিছু দূর যেতে হবে, তারপরে এটা হবে, এর আগে হবে না। আমি শুনছিলাম, যদি মাহফুজুল্লাহ ভাই বললেন ঐক্য হবে না, কিন্তু তবু আমরা মনে করি যে ঐক্য হোক, জনগণের মধ্যে সংখ্যা এবং যে আশঙ্কা রয়েছে সেগুলি দূর হোক। কিন্তু একটা জায়গায় তো আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে সেই টেলিফোনে তিনি কল করেছিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রীকে, এবং তিনি তার অপেক্ষা করেছেন, এবং তার পরিবর্তে তার ছেলে যখন মারা যায় তখন তার নিজের বাসায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো এই সকল বিবেচনা করে এই যে মানুষের মধ্যে সংখ্যা যেটি বলা হয়, এটি দূর করার জন্য কি আরো একবার কি অন্তত পক্ষে উভয় দলের মধ্যে একটা ঐক্য বা প্রধানমন্ত্রী একটা হাত বাড়িয়ে দেওয়া বা সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া, এই সুযোগ তৈরি করার কোনো পরিস্থিতি হবে কিনা বাংলাদেশে? এই প্রত্যাশা আপনার মতো অনেকেই করে এবং আমরাও করতে পারি, কিন্তু মাহফুজুল্লাহ ভাই দীর্ঘ রাজনৈতিক পর্যবেক্ষকের অভিজ্ঞতা থেকে বলেছেন, গণমাধ্যম কর্মী হিসেবে বলেছেন, আমিও ওনার সাথে এই জায়গায় একমত। আমি যেটা মনে করি, এই ঐক্যটা কর্মসূচির ঐক্য হতে পারে। আমরা যে ঐক্য বলতে ওই যে বললাম যে এক টেবিলে বা একই কনফারেন্স রুমে বসে পাশাপাশি তারা একটি কর্মসূচি দেবে, এই বাস্তবতা ভবিষ্যতে হতে পারে, যেটা মাহফুজুল্লাহ ওনার সাথে এই জায়গায় আমি পুরোপুরি একমত। যদি তাদের কমন শত্রু তৈরি হয় ভবিষ্যতে কোনো দিন, সেটা দেশি বা বিদেশি যে কোনো কিছু হতে পারে। বেশি দূরে না, উনি তো বললেন 90-এর কথা, আমি তো 1/11-এর সময় দেখেছি তাদের মধ্যে এক ধরনের আদর্শিক ঐক্য হয়েছে, কর্মসূচির ঐক্য হয়েছে, সেরকম ঐক্য হতে পারে ওরকম পরিস্থিতি হলে। কিন্তু তাছাড়া এখনকার পরিস্থিতি যদি আপনি কথা বলেন, আমি ওই যে একটি সুন্দর নির্বাচনের জন্য সকলে ঐক্যবদ্ধ হবে, অনেকের এরকম উচ্চাকাঙ্ক্ষা, আমি মনে করি এর কোনো সম্ভাবনা নেই। যে ঐক্যটা এখন জরুরি, যে আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখতে হলে যার যার অবস্থান থেকে এই কর্মসূচিতে থাকতে হবে। মাহফুজুল্লাহ আরেকটা কথার সাথে আমি একমত, যে এই যে ঘটনাগুলো ঘটেছে, যারা জঙ্গিবাদের সাথে জড়িত, প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি তারা কেন নিয়োজিত,
এই উৎসটা কিন্তু আমাদের জানা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই জন্য কাজ করা দরকার, সরকারের কাজ করা দরকার, আমরা যারা গণমাধ্যম কর্মী তাদেরও যদি পারি সহযোগিতা করে। তার কারণটা কি জানেন, ওই যে পোপের যিনি বললেন 3টি মন্তব্য, শেষ মন্তব্যটি কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থের পূজা কিন্তু একটি বড় কারণ। কারণ আমরা লক্ষ্য করি হলি আর্টিজানের ঘটনা যদি দেখি, তারা কিন্তু সারা রাত ছিল, কখনো তারা নামাজ পড়েছে এই কাহিনী কিন্তু আমাদের কাছে আসে নাই। তারা বরং সেহরি খাইয়েছে যাদেরকে হত্যা করেছে, এবং তারা নানান কিছু করে আধুনিকতার বরং টরং ধরে স্বর্গে চলে যাবে, সেখানে কি পাবে সেই কারণে হত্যা করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য সেটা আমরা জানি যে দেশের বাইরের একটি শক্তি অর্থ দিয়েছিল, ফলে অর্থ একটি বড় ব্যাপার। এই অর্থ কে দেয়? আমাদের এখানে 2-3টি জিনিস কিন্তু আমাদের সামনে আসছে। একটি হচ্ছে সত্যিকার অর্থে যে ইসলাম ধর্মকে প্রয়োগের জন্য কিনা, এরকম একটি তথ্য বলা হয়। একটি তথ্য বলা হয় বাংলাদেশের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য একটি পক্ষ। আরেকটি তথ্য আমাদের পলিটিক্যালি বলা হয় যে এর মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষ এ পর্যন্ত যে কজন জঙ্গি সন্ত্রাসী ধরা হয়েছে এদের সাথে জামাত শিবিরের এক ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়। কিন্তু আমরা মাঝামাঝি থাকতে চাই না, আমরা প্রকৃত সত্যটি জানতে চাই যে এই অর্থ কারা দিচ্ছে। এটাকে রাজনৈতিক শক্তি দিচ্ছে, দেশের অভ্যন্তরীণ শক্তি দিচ্ছে, না দেশের বাইরের কেউ দিচ্ছে? তাহলে যেটা হবে, আমাদের এই সংশোধনের জন্য, পরিষ্কার করার জন্য, নির্মূল করার জন্য পথটি সহজ হবে। আর আমি শেষ কথা এখানে বলবো, মাহফুজুল্লাহ ভাইয়ের কাছে এই জায়গায় আমি বিনীতভাবে একমত হয়েই বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু সকল ক্রাইসিসে, দেখেন হলি আর্টিজানের মতো ঘটনা বাংলাদেশের মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের জন্য অভূতপূর্ব ঘটনা আমরা কিন্তু মোকাবেলা করেছি। তারপর আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু এই পুলিশ বাহিনী কিন্তু কল্যাণপুরে যেই ঘটনার উৎপাদন করলো, এখন পর্যন্ত পাশ্চাত্য পশ্চিম বিশ্ব কিন্তু প্রতিদিনের খবর আমরা পাই, সেখানে এই ধরনের জিনিস কিছু ঘটাবার আগে উৎপাদন করবার খবর কিন্তু আমাদের কাছে খুব একটা নাই। সব জায়গায় কিন্তু আমরা দেখি ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে নিউজ হয়। এই জায়গায় হলি আর্টিজানে আমরা অন্তত কয়েকজনকে জীবিত উদ্ধার করতে দেখলাম, তারপরে আরেকটি ঘটনা অপারেশন করতে যাবে এরকম জায়গায় আমরা 9 জনের দেখলাম। শোলাকিয়ার ঘটনার ব্যাপারে লক্ষ লক্ষ মানুষকে বাঁচানো গেল। এইটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা দেয়। কোনটা? আমি মনে করি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটা করছে তাদের সাধুবাদ দেই, কিন্তু এর পেছনে ওই যে আপনি যে কথাটি বললেন যে জনগণের যে সচেতনতা, তাদের যে স্বতঃস্ফূর্ত ঐক্য, সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি নাই। সাধারণ মানুষ যখন জানে যে আমার রাষ্ট্র, আমার সমাজকে বাঁচাতে হবে, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। নেতার নেতৃত্বের অপেক্ষায় কিন্তু নির্দেশের, তখন তারা আওয়ামী লীগ বিএনপি বুঝে না, তখন তারা নিজের ঐক্যবদ্ধ। আমরা দেখেছি এর আগে রাজনৈতিক সহিংসতার সময় কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছে। যে অর্থের যোগানের কথা বলছিলেন, আমরা যদি এটা রাজনৈতিক ভাষা আপনি হয়তো বলবেন, এটি আমি একটু জানি আপনার কাছ থেকে, যে আজকে আমরা কামরুল সাহেব যিনি মন্ত্রী খাদ্যমন্ত্রী, তিনি বলছেন 71-এর ঘাতক দালালদের পরিবার ও তাদের সন্তানরা তাদের অর্থ সম্পদ যোগানদের পিছনে ব্যয় করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন 71 সালে ঘাতক দালালদের সন্তান ও পরিবার পরিজন যারা এই দেশের বাইরে অবস্থান করছেন কিংবা বাংলাদেশের কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে অবস্থান করছেন, তারা জঙ্গিবাদের পিছনে অর্থ ব্যয় করছেন। এই যে অর্থের উৎস কথা যদিও বলছে বিদেশি অর্থ, আমাদের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অনেক রকমের মন্তব্য করেন, এগুলো আসলে আলোচনার বাইরে, এগুলো নিয়ে আলোচনা করতে আমার ইচ্ছা হয় না, আমার রুচিতে বাদে। কিন্তু কথা যেটা সেটা হলো যে অর্থের ব্যাপারে তো কাগজে দেখলাম, আমি তো বলতে পারবো না, কাগজে খবর বেরিয়েছে টাকা দিয়েছে পাকিস্তান ও অস্ত্র দিয়েছে ভারত। কিরকম ভাবে অস্ত্র দিয়েছে মানে ভারত, মানে ভারতের ওই জায়গা থেকে অস্ত্রগুলো কেনা হয়েছে, পাকিস্তানি লোক টাকা দিয়েছে। তো তাহলে এটা এখন যারা তদন্ত সংস্থা আছে তাদের দায়িত্ব হচ্ছে এটা খুঁজে বের করা, কেমন করে টাকাটা এসছে দেশের মধ্যে, কোন চ্যানেলে এসছে, অস্ত্রটা কোন চ্যানেলে এসছে। এটা তো ওই শুধু আপনি বড় গলাবাজি করে আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। একটা কথা আমি খুব পরিষ্কারভাবে এখানে বলতে চাই, এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশে আজকে। তারা যদি মানুষকে বোকা ভেবে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি ইউ উইল গেট অ্যান আনসার, ইউ উইল গেট এ পারসেপশন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দি পলিটিক্যাল পার্টিস। এগুলি এইসব কথাবার্তা কেউ লোকে বিশ্বাস করে না, কারণ আপনি পত্র পত্রিকায়, তারপরে চ্যানেলে, তারপরে কত রকমের খবর দিচ্ছেন। আপনি কি মনে করেন যে আপনার দর্শক শুধু বাংলা ভিশন নিয়ে ব্যস্ত থাকে? বাংলা ভিশন নিয়ে ব্যস্ত থাকে না। আপনার দর্শক শুধু ইত্তেফাক আর জনগণটা নিয়ে ব্যস্ত থাকে পাঠক? না, সে সব কিছু পড়ে। আর এই যে নেটে আমি বহু লোককে জানি বাংলাদেশেও যারা রাত 12টার পরে, 12টা থেকে 1টার মধ্যে অধিকাংশ পত্রিকা তারা একবার পড়ে ফেলে, পরের দিন সকালে ওইটার ভিত্তিতে একটা কাগজকে সে কেনে, যেটা সে তার মনে হয় যে এই কাগজটাতে একটা গুরুত্বপূর্ণ খবর সে পেয়েছে। আর চ্যানেল তো আর কি বলবো, চ্যানেল সারাদিনে যতগুলো খবর প্রচার হয়, এটা তো সাধারণ যে কোনো কমন সেন্সওয়ালা লোকের পক্ষে এটা ডিডিউস করা খুব সহজ। এবং আপনি গ্রামে, আমি জানি না আপনি জান কিনা, আমার কিছু কিছু জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, গ্রামে আমরা কি বলি, কি আলোচনা করি,
প্রত্যেকটা জিনিস মানুষ মাথায় রাখে এবং খোঁচা পর্যন্ত দেয়, স্যার ওই কথা কেন বলছেন, ওই কথা কেন বলেন নাই, ওইটা কেন বলছেন। তো এগুলো আপনি যে অর্থদাতা এবং অস্ত্রদাতাদের কথা বললেন, সেক্ষেত্রে পত্রিকার মারফত দিয়ে যেটি যে আমরা জেনেছি, পুলিশের কাছ থেকে জেনেছি যে পুলিশই বলেছে এই কথা যে অর্থ এসছে পাকিস্তান থেকে, অস্ত্র তো বলাই হয়েছে বিহার থেকে এসছে, মানে ওখান থেকে কেনা হয়েছে। তবে আমরা তো সবসময় এই দুই দেশ নিয়ে কিন্তু আলোচনায় থাকি এবং সেই দুই দেশকে সেটা বললে পারতেন কামরুল সাহেব, এটা বলে তো কোনো লাভ নাই। তিনি অবশ্য বলছেন যে এই যে পরিবারগুলো এগুলির সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু অর্থ যোগান দিচ্ছেন। তারপরে আরেকটা বিষয়, যদিও আমরা একটু ব্রেকে যাবো, তারপর আছি যে বিএনপির যে কমিটি হয়েছে, যদিও এটা বিএনপির ব্যাখ্যা দেওয়ার বিষয়, তবে আপনার সাথে আমরা আলোচনা করি। সেটি হচ্ছে যে যুদ্ধ অপরাধীর দায়ে যারা দণ্ডিত বা যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের দুজনের সন্তানকে এখানে কমিটিতে রাখা হয়েছে। এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তুমুল ঝড় তুলছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে তিরস্কৃত বক্তব্য দিতে দেখেছি, সরকারের নানা মন্ত্রীরা বলছেন। আপনি কিভাবে দেখেন বিষয়টা? শুনেন, বিএনপি তার দল, তার কাঠামো, তার কমিটি কিভাবে করেছে এটা নিয়ে আওয়ামী লীগের আলোচনা করা উচিত না। এটা নিয়ে সাংবাদিকরা, অন্য বিশ্লেষকরা আলোচনা করতে পারেন। এই আলোচনাটা আওয়ামী লীগের পোষায় না। আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো তাদের নিজের ঘর সম্পর্কে আলোচনা করেন, তাহলে তারা অনেক শান্তিতে থাকতে পারবেন। আজকেও ঘটনা আছে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে আহত হয়েছে। দুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিহত। কাজে নিজেদের ঘটনা, বাইরে যারা আছে সাংবাদিক, বিশ্লেষক, তারা আলোচনা করতে পারেন। কারণ যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সেই দলের কমিটি কেমন হয়েছে, কিভাবে চলবে, দল ডাইনামিক হবে কিনা, এগুলো বাইরের বিশ্লেষকদের বা সাংবাদিকদের আলোচনার বিষয়। এটা আওয়ামী লীগের আলোচনার বিষয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আমাদের প্রধানমন্ত্রী কালকে যে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে, এইটা আমি আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে চিনি বা জানি, আমার যেটা মানে উপলব্ধি আর কি, যে তিনি রাজনৈতিক তরঙ্গ সৃষ্টির কৌশলটা খুব ভালোভাবে আয়ত্ত করেছেন এবং উনি ওনার বক্তব্য দিয়ে, কার্যক্রম দিয়ে রাজনৈতিক তরঙ্গ তৈরি করবার ব্যাপারে দেশের মধ্যে, এই ব্যাপারে উনি সিদ্ধহস্ত। উনি তার প্রতিপক্ষদের চেয়ে অনেক বেশি সিদ্ধহস্ত রাজনৈতিক তরঙ্গ তৈরি করবার ব্যাপারে। এবার আসি আপনার প্রশ্নের ব্যাপারে। বাবা চোর, বাবার চোরের ছেলে ভালো মানুষ হতে পারে না? হতে পারে। এইটা যাদের সম্পর্কে অভিযোগ উঠেছে, তাদের পিতারা অপরাধী ছিলেন। তারা কি অপরাধীর সঙ্গে সম্পর্কিত? তারা অপরাধের সঙ্গে সম্পর্কিত। এবং সম্ভবত আমার যা হিসাব, 1971 সালে এদের একজনের বোধহয় জন্ম হয়নি, আর আরেকজনের জন্ম হয়ে থাকলে হয়তো 1 বছর বা 2 বছর বয়স। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে একই ঘটনা ঘটেছিল। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ খুব বেশি দিন সেটাকে সহ্য করতে পারে নাই। তখন জাপানি যারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং জাপানি যাদেরকে বিয়ে করেছিল মার্কিনীরা, তাদের সবাইকে নিয়ে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, সন্দেহ করে যে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওই যে পার্ল হারবারের ঘটনার ওইটাকে কেন্দ্র করে। এবং এইটা শেষ হয়ে যাওয়ার পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ম্যাককার্থিজম আসলো। ম্যাককার্থিজম এসে কি করলো? এই কমিউনিস্ট মতবাদে বিশ্বাস করে তাকে, তার অনুসারীদেরকে, তার বন্ধু বান্ধব সবাইকে মানে বললো যে ঠেকাও, হটাও। তো এই ধরনের যে প্রবণতা, এই প্রবণতা সঠিক না। আর যদি নাম বলতে হয়, নাম বলাটা এখানে শোভন হবে না। এই রাজাকারের ছেলে আওয়ামী লীগ করে না? করে তো। তো রাজাকারের ছেলে আওয়ামী লীগ করতে হলে যুদ্ধাপরাধীর ছেলে বিএনপির সঙ্গে থাকতে পারবে না কেন? কি নৈতিক এটা কি? আর বাবার অপরাধের জন্য তো ছেলের কোনো অপরাধী, আমি তো এই বিচার পৃথিবীর কোন জায়গায় দেখি নাই। এই মুহূর্তে এটা করাটা কি? এই মুহূর্তে কি? এই মুহূর্তটা কি? যেখানে যুদ্ধাপরাধীর বিচার আপনি করে ফেলেছেন, আমি যুদ্ধাপরাধীর বিচার আপনি করে ফেলেছেন, একটা গুরুত্বপূর্ণ শাস্তি বাকি আছে মীর কাসেম আলীর। মানে গুরুত্বপূর্ণ যে শাস্তি বলেন, ফাঁসি বলেন, কি বলেন, আমার কাছে মনে হয় না রিভিউতে ওই জাজমেন্ট চেঞ্জ হবে। হতে পারে, আমি জানি না সেটা, কিন্তু একটাই তো গুরুত্বপূর্ণ ইয়েছে, অন্যগুলি কোনো গুরুত্বপূর্ণ না। অন্য যাদের বিচার হচ্ছে হচ্ছে ওরা গুরুত্বপূর্ণ না। ওদের অনেকের সম্পর্কে মানুষের মনের মধ্যে ওই চেতনাও নাই, ওই চিন্তাও নাই। যাদের সম্পর্কে ছিল তাদের সবাই হয়ে গেছে, শুধু একজনের মানে আপনার শাস্তিটা বাকি আছে। সেটা কি হবে আদালতে রিভিউ যখন হবে তখন বোঝা যাবে। তো কি হয়েছে তাতে কি? এখন পরিস্থিতিটা কি? এই পরিস্থিতিতে, তাহলে তো এই পরিস্থিতিতে আমি দল করতে পারবো না, এই পরিস্থিতিতে কোনো কিছু করতে পারবো না, আমাকে চুপ করে বসে থাকতে হবে, এটা তো আর্গুমেন্ট হতে পারে না। পরিস্থিতিটা কি আপনি আমাকে সেটা বলেন। সবাই খালি বলে পরিস্থিতি কি? পরিস্থিতি যুদ্ধাপরাধীদের যে এই যে কথাগুলি বলে আওয়ামী লীগের লোকজন, যে যুদ্ধাপরাধীদের বিচার কি ঠেকেছে? ঠেকে নাই তো। যুদ্ধাপরাধীদের ফাঁসি কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। হ্যাঁ,
এখন আপনি বলতে পারেন হ্যাঁ, তারা সমস্যা তৈরি করেছে, যারা এফেক্টেড তারা তো সমস্যা তৈরি করবেই, এটা জেনে নিয়েই কিন্তু আপনি যখন শুরু করেন প্রথম, তখন আপনি বলেছেন যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হবে এই বিচারের পক্ষে, তারা এই বিচারকে ভণ্ডুল করবার জন্য চেষ্টা করবে। কিন্তু এই বিচার কি ভণ্ডুল হয়েছে? বিচার তো ভণ্ডুল হয় নাই। শাস্তি কি ভণ্ডুল হয়েছে? শাস্তি ভণ্ডুল হয় নাই। বরং সরকারের ভিতরে আমরা টানাপোড়েন দেখেছি শাস্তিকে নিয়ে। কারণ কাদের মোল্লার যখন হলো, তারপরে এই আইনটা সংশোধন কে করেছে? সরকার করেছে। যারা মানে বাদী পক্ষের কোনো অ্যাপিল করবার কোনো রাইট ছিল না, সেটাও আইন সংশোধন করেছে। টানাপোড়েনটা টালবাহানাটা তো সরকারের ভিতরে ছিল। আর আপনি বিএনপিকে ধরে দেন, বিএনপি কি করেছে? বিএনপি কি এই যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে? রাস্তায় নেমে নাই। তারা যেটা বলেছে, আমরা চাই এটাকে হতে হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে। বিএনপি কি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রাস্তায় নেমেছে? একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন যে রাস্তায় নেমেছে তারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে? তো তাহলে কি মানে সমস্যাটা তো আমি বুঝতে পারি না যে সমস্যাটা কি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং আব্দুল আলিম সাহেবের ছেলে, এই দুজনকে কমিটিতে রাখা হয়েছে, তো অন্যায়টা কি হয়েছে? না, সে জায়গার মধ্যে আপনি যেটি বললেন, আপনার বিশ্লেষণে আপনি বললেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টা, সাধারণ মানুষ আপনি যে বলেন সাধারণ মানুষ রেফার করেন, আপনি কতজন মানুষের সঙ্গে কথা বলেছেন? যারা আপনি কতজন মানুষের সঙ্গে, আমি কতজন মানুষের সঙ্গে কথা বলেছি, মঞ্জু কতজন মানুষের সঙ্গে? এই দেশের তো বিভক্তি তো বাংলাদেশে রয়েছে। না, আমি বিভক্তিতে আমি বিভক্তিতে যাব না, কোনো না কোনো ওন করে না। নো, আমি কিরকম আমি বিভক্তিতে যাব না। এই যে আমরা কথায় কথায় বলে ফেলি সাধারণ মানুষ, আমরা কতজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি? আপনি কি এই ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কোনো বক্তব্য প্রধানমন্ত্রী তো ফলোয়ার রয়েছে, প্রধানমন্ত্রী ফলোয়ার আছে, ফলোয়ার সাধারণ খালেদা জিয়ারও ফলোয়ার আছে। সে কারণে একটা অংশের ফলোয়ার হচ্ছে এইটা, আরেকটা অংশ নিশ্চয় ফলোয়ার আছে। সেইটা বলেন যে একটা অংশের মানুষ এইটা সম্পর্কে তাদের প্রশ্ন আছে, আরেকটা অংশের যারা মানুষ তাদের এই সম্পর্কে প্রশ্ন নাই। কারণ তারা তাদের, আপনার এই ব্যাখ্যা যদি আমি মেনে নিই, এই ব্যাখ্যা মেনে নিতে আমার কোনো অসুবিধা নাই। প্রধানমন্ত্রীর যারা ফলোয়ার তারা প্রধানমন্ত্রী বক্তব্যকে মেনে নিয়েছেন, খালেদা জিয়ার যারা ফলোয়ার তারা খালেদা জিয়ার বক্তব্য মেনে নিয়েছেন। ফাইন, ফিনিশ, সেটেল, ইস্যু ইজ সেটেল। কাজে আপনি বলে দিবেন যে না দেশের মানুষ বলেন না, তাহলে বলেন যে 1/3 মানুষ, 1/3 মানুষ, আর বাকি 1/3 হচ্ছে সুন্নি। একটু যদি বিরতির আগে সুযোগ পাই, সেটা হচ্ছে যেটা মাহফুজুল্লাহ ভাই ব্যাখ্যাটি চমৎকার, তো চমৎকার কথা বলেন, যুক্তিও দেন। এর আগে উনি একটি কথা বলেছেন যে সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ, উনিও তখন সাধারণ মানুষ বলছে টক শো দেখেন এবং দেখে আমরা কি যুক্তি দেই এটার পক্ষ নিয়ে আমি যাদের সঙ্গে সেটা আমি বললাম। ফলে এইটা সত্য কথা। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু বিচার করে, আমরা যখন কথা বলি কারো পক্ষে হয় কিনা, কারো বিপক্ষে হয় কিনা, মাঝখানে হয় কিনা, এটাও দেখে। দিয়ে যেটা মাহফুজুল্লাহ ভাই শেষ দিকে বললেন, কেন আপনি আপনার প্রশ্নে বারবার বলার চেষ্টা করেন, কারণ এর আগের প্রশ্নের সাথে এটা মেলে যে আমরা জাতীয় ঐক্য চাই, আমরা রাজনৈতিক ঐক্য চাই, কিন্তু ঐক্যটা হচ্ছে না কেন? একটি কথা মাহফুজুল্লাহ ভাই, ওই কথাটা ঠিক, যেহেতু ক্ষমতা দুইটি দলই চায়, একেবারে গলায় গলায় ঐক্য হওয়া সম্ভব না, কিন্তু আদর্শের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সন্ত্রাস বিরোধিতার ব্যাপারে ঐক্য হতে হবে যার যার অবস্থানে থেকে। সেই জায়গায় ঐক্যের একটি বড় বাধা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাতকে নিয়ে। সেই জায়গায় আপনার ওই প্রশ্নের ভ্যালিডিটি যে কেন সাধারণ মানুষ চায় বা অধিকাংশ মানুষ চায়, মুক্তিযুদ্ধের পক্ষের বেশিরভাগ মানুষ, কারণ এই যে সালাউদ্দিনকে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির কাস্টে ঝুললো, তার ছেলের যে হুঙ্কার ছিল সেইখানে এখনো কিন্তু সে একটি মামলার আসামি, এখন বোধহয় জেলে আছেন, সে তো বোধহয় গুম পাওয়া যাচ্ছে না। ফলে এই না, সে এখন না গ্রেফতার, তাকে আটকে বলা হয়েছে, গুম না। ফলে এই জায়গায় কথা হচ্ছে যে সাধারণ মানুষ বা অধিকাংশ মানুষ আশা করেছিল যে যেহেতু সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ, এখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এসে বিএনপি অন্তত তাদের অবস্থানটি পরিষ্কার করবে। মাহফুজুল্লাহ ঠিকই বলেছে যে বিএনপি কোনো আন্দোলন করে নাই এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য, কিন্তু বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনৈতিক নেতা, রাজনৈতিক বন্দী হিসেবে প্রকাশ্যে জনসভায় কথা বলেছেন। যুদ্ধাপরাধীদের প্রত্যেকটি ফাঁসি কার্যকর হবার পরে মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল, জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল একবার কোন রকমের মন্তব্য করে নাই, প্রতিবাদও জানায় নাই। এই জায়গায় মানুষের মধ্যে হতাশা আছে। ফলে এই জায়গায় মানুষ আশা করেছিল যে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে, তাদেরকে বাদ দিয়ে যখন যুদ্ধাপরাধ কল্পনা, ব্যর্থ হয়েছে। দর্শক, আমরা আলোচনা আবার ফিরে আসবো, হয়তো বা রাজনৈতিক আলোচনা নয়, আমরা জনমানুষের যে দুটো একটু ছোট্ট একটা জবাব। আচ্ছা, বিরতির পর আমরা আবার একটা ছোট্ট জবাব যাবো জনাব মাহফুজুল্লাহ সাহেবের কাছে। তবে আমরা পানফুটা নিউজের ভিতরে ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে দুজন সিনিয়র সাংবাদিক নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবে, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমার সাথে পানফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, যুদ্ধ অপরাধীদের সন্তানদের বিএনপিতে যে কমিটিতে সম্পৃক্ত করার বিষয় নিয়ে কথা বলছিলাম। মাহফুজুল্লাহ, আপনি এই বিষয়ে বোধহয় আরো কিছু সংযুক্ত করতে চাচ্ছেন? জামাত সম্পর্কে দুইটা বাক্য বলতে চেয়েছিলাম। বিস্তৃত আলোচনা তো অর্থহীন, অনেক আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে।
দেখেন কয়েক মাস আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা, অন্যান্য নেতারা, এমনকি সিভিল সোসাইটির লোকজনও যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, জামাতকে নিষিদ্ধ করা হবে 3 মাস, 6 মাস, 4 মাসের মধ্যে, এই নিয়ে খুব উচ্চ কণ্ঠ ছিল। আপনি গত 2 মাসে আওয়ামী লীগের কোনো নেতা বা মন্ত্রীর মুখে শুনেছেন কিনা জামাত নিষিদ্ধ করার কথা আমি জানি না, আমার অন্তত চোখে পড়ে নাই। বরং কদিন আগে দেখলাম আমাদের আইনমন্ত্রী বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করবার জন্য কোনো রকমের কোনো আইন প্রণয়নের কথা সরকার চিন্তা করছে না। দোষটা আপনি অন্যের উপরে চাপাচ্ছেন কেন? নিজে আপনি ব্যবস্থাটা নেন। জামাতকে নিষিদ্ধ করার দায় দায়িত্ব তো সরকারের, জামাতকে নিষিদ্ধ করার দায় দায়িত্ব তো অপোজিশনের না। এখন অপোজিশনের উপরে আপনি অপোজিশন ছেড়ে দিল, তর্কের খাতিরে বললাম যে সেই ইউরিয়া ভাঙলো, তারপরে কি? তারপর তো জামাত সার্ভাইভ করবে। আপনার তো সমস্যা জামাতের সার্ভাইভাল নিয়ে, আপনার তো সমস্যা জামাত কোথায় আছে সেটা নিয়ে না। তো সেটা তো স্বীকার করে না কেন? এবং জামাতকে কখনো আওয়ামী লীগ আপনার করবে না, ব্যান করবে না। কারণ ব্যান করলে যে অজুহাতে জামাতকে ব্যান করতে হবে, এই অজুহাতে তাহলে ওই যে ওলামা লীগ আছে এবং অন্যান্য যেসব আছে সেগুলিকেও ব্যান করতে হবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, সবাইকে ব্যান করতে হবে। জামাত বিচার আদালতের আছে। তারপর আমি খালি শেষ বাক্য লাগতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় জামাতে ইসলামের নিষিদ্ধকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে। আমি যতটুকু সাংবাদিক হিসেবে খোঁজ খবর রাখি, যেহেতু একটা আদালতের বিষয় আছে, হয়তো একটু প্রলম্বিত হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এই টাইমের মধ্যে একটা ভার্ডিক্ট দিয়েছে বোধহয়। হ্যাঁ, কিন্তু ভার্ডিক্ট দিয়ে আরেকটা ডেটের অপেক্ষা আছে। ফলে এটা যদি বিলম্ব হয়, আমি বিশ্বাস করি যে এই টার্মের মধ্যেই অন্তত জামাত নিষিদ্ধের প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু তাই বলে আদালত করছে না বলে আমি সাথে রাখবো, এইটা নিয়ে সাধারণ মানুষের যে নির্বাহী ক্ষমতা বলো কি করা সম্ভব কিনা, সেটা করা সম্ভব করলে আবার নির্বাহী ক্ষমতা যারা এখন যাদের সঙ্গী তারা যখন ক্ষমতায় গেলে নির্বাহী ক্ষমতার 5 মিনিটের মধ্যে সেটাকে আবার চেঞ্জ করা যায়। কিন্তু আদালত যখন নিষিদ্ধ করবে অ্যাপিলেট ডিভিশন, তখন সেটাকে আবার রিভাইভ করা সম্ভব। আদালতের রায় উল্টানো যায়, এরকম অসংখ্য উদাহরণ আছে। আপিল বিভাগের যদি কেউ দুষ্টামি করতে চায় সে সবটাই দুষ্টামি, সেটা তো বটেই। বাংলাদেশে তো জামাতকে সিদ্ধ করা হয়েছে, আইন করা হয়েছে, গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, ইতিহাস আমাদের সামনে আছে। কিন্তু সেই কারণে মানসিকভাবে তো আদালতের রায়ের মধ্যে দিয়ে তো বোধ হয়েছে, সেটাই আমি বলছি। ফলে সেই প্রক্রিয়াতে ওনার ওই কথাটি সত্য যে আদালতকেও প্রভাবিত করার উদাহরণ আছে বাংলাদেশে। কিন্তু আমরা মনে করি এখন বাংলাদেশের জনগণের যে অবস্থা, এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ না, বিএনপির অধিকাংশ মানুষ যুদ্ধাপরাধী দল এবং তাদের নেতাদের ব্যাপারে যে মানসিক অবস্থান, তাতে এই প্রক্রিয়া আর কারোর পক্ষে করা সম্ভব হবে না। জি, দেখা যাক কি হয়। আমরা জামাত নিষিদ্ধ হচ্ছে কিনা হচ্ছে সে বিষয়ে আমরা দেখবো ভবিষ্যতে। তবে প্রত্যাশা করছেন এই সরকারের এই আমলই হয়তো আবার একটু জনগণের যে বিষয়, সেটি হচ্ছে যে মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, দৈনন্দিন জীবনে যে মানুষের যে খরচ বা দৈনন্দিন যে কস্ট, লিভিং অফ কস্ট বাড়ছে, যদিও আয় উপার্জনের বাড়ছে, তার পাশাপাশি খরচ বাড়ছে। এটার জন্য আমরা গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের মূল্য আবার বৃদ্ধি করার কথা বলা হয়েছে। একটা গণশুনানি হয়েছে, গণশুনানিতে আমরা দেখেছি, গণমাধ্যমের মাধ্যমে দেখেছি, সেখানে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যারা সেখানে সাধারণ শ্রেণী পেশার মানুষ গিয়েছে তারা প্রতিবাদ করেছে যাতে কোনোভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা না হয়, ব্যবসায়ীরা বলেছে গ্যাসের মূল্য বৃদ্ধি করা না হয়, কিন্তু আবারও আরেক দফা মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এতে 600 টাকা যদি সিঙ্গেল চুলা, সেটি 1100 টাকা, এবং যেটা ডাবল চুলা 650 টাকা থেকে 1200 টাকা করার কথা বলা হয়েছে। এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আপনি মানুষের মধ্যে যে এক ধরনের মনে করি যে তাদের কষ্ট বেড়ে যাওয়ার যে সংখ্যা তৈরি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? এইটার ব্যাপারে আমার 2 রকমের মন্তব্য। প্রথম কথা, আমি এই গ্যাসের মূল্য বৃদ্ধিটাকে সমর্থন করি না, এটি আমার ব্যক্তিগত মত। কিন্তু এর সাথে বাস্তবতা হচ্ছে, আমি সুবিধাভোগী মানুষ, আমার বাসায় গ্যাসের লাইন আছে, হয়তো আপনার আছে, মাহফুজুল্লাহ ভাইয়ের আছে, কিন্তু এখন আবার আজকেই একই সংবাদে আছে যে আর কাউকে লাইন দেওয়া হবে না। একই সময় অনেকেই কিন্তু আবার পায়নি, এর আগে থেকে নানান কারণে তাদের বাড়িতে লাগেনি। ফলে আমি একটা সিঙ্গেল বার্নারের জন্য 600 টাকা বিল দিচ্ছি, আমার পাশে যে এলপিজি গ্যাস দিয়ে ব্যবহার করছে অথবা সিলিন্ডারে এনে ব্যবহার করছে, তাকে কিন্তু মাসে 2000 টাকা আর 2200 টাকা গুনতে হচ্ছে। এটা তো একটা বৈষম্য হচ্ছে। সে জায়গায় আমি মনে করি এটা একটা সমতা আসা দরকার ছিল। কিন্তু সরকারের এই জায়গায় যেটা করা দরকার, আমি মনে করি এইগুলি প্রতিষ্ঠা